ওকে স্যার। রাসেল তখন আর কিছু বলল না, কারণ তারা ঠিকই করেছে। ভাইয়া তুই ফ্রেশ হয়ে নে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। তারপর জুই চলে যায় আর রাসেল একটা কথা নিয়ে চিন্তায় পড়ে যায়। সে কথাটি হলো, চলেন রাসেলের মুখেই শুনে আসি। একটা কথা আমি ভেবেই পাচ্ছি না শিখা। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যে আমাকে মিথ্যে ধর্ষণের অপবাদই বানিয়েছে। এতে তার খুশি থাকার কথা, কিন্তু ওর প্রতিশোধ নেওয়া তো হয়ে গেছেই। তাহলে আমার বাড়িতে এখনো পড়ে আছে কেন? নাকি শিখা আমাকে সত্যি সত্যি ভালো ফেলেছে? না, এটা তো হবে না, কারণ ওর মতো মেয়ে আমাকে কোন দুঃখে ভালোবাসতে যাবে? এসব কথা ভাবতেছে তখনই ওর মোবাইলে একটা কল আসে। কল করেছে নীল, আর রাসেল দেরি না করে কলটা রিসিভ করে। কিরে বেড়া, এখন মনে হলো আমার কথা। শালা, তুই গেছোস তাহলে ফোনটা করার কথা তোরই ছিল, সেটা তো করিস নাই। বরং আমি ফোন করতেছি তা উল্টা ঝাড়ি দিচ্ছিস, শালা বাটপার। তুই আমার বন্ধু, তাই সব আমার আগে তুই খবর নিবি, পরে আমি নিব, বুঝলি ব্যাপার? বাট শালা, তোর সাথে কোথায় আমি কোনোদিন পারিও নাই, আর মনেও হয় না কোনোদিন পারবো। তাই বল ঠিকভাবে পৌঁছে গেছিস তো? পার। এসেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা আমাকে খুলে বল, আমি সব সমস্যার সমাধান দিতে পারবো। রাসেল মনে মনে ভাবে, না, এই কথা নীলকে বলা যাবে না, তাহলে হয়তো কষ্ট পেতে পারে। তার চেয়ে বরং আমি পরে সব খুলে বলবো। আরে বন্ধু, আমি তোকে সবকিছু পরে খুলে বলবো, এখন বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে হয় আমাকে বলিস। আর শোন, আমাদের কোম্পানির সাথে যেই আমেরিকান কোম্পানির একটা ডিল তুই করেছিলি সেটা সফল হয়ে গেছে। দোস্ত, এটা অনেক ভালো খবর শোনাইলি। আর শোন, তুই সবকিছু গুছিয়ে কাজ শুরু করিস। যা বুঝবি না সেগুলো আমাকে বলিস, আমি বলে দিব। আচ্ছা দোস্ত, ঠিক আছে, এখন ডাকি, তুই ঠিকমতো খাওয়া দাওয়া করিস আর নিজের শরীরের যত্ন নিস। ঠিক আছে, আর তুইও। ও, একটা কথা তো তোকে বলাই হয়নি, নীলার বড়ের নাকি চাকরি চলে গেছে। কিন্তু তুই এসব খবর রাখস কেমনে? যা আমি জানি না সেসব আমার আগেই তুই জেনে যাস। দোস্ত, সবকিছু জানতে হয়, তোর বন্ধু বলে কথা। আর শোন, রাহাতকে আমাদের অফিসের ম্যানেজার পদটা দিয়ে দে। দোস্ত, দোস্ত, এটাই আমি বলতে চেয়েছিলাম তোকে, কিন্তু সাহস হয়নি। তুই না হলে আমি এত কিছুর মালিক কোনোদিন হতে পারতাম না। আর আমার সবকিছু তুই দেখাশোনা করস। এখন তাহলে তোর উচিত ছিল আমি বলার আগেই রাহাতকে একটা চাকরি দিয়ে দেওয়া। সরি দোস্ত, আসলে আমি মনে হয় কখনো ভালো কাজ করেছি, যার জন্য তোর মধ্যে একটা ভালো মনের একটা বন্ধু পাইছি। হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। তুই তো কাজ করতে থাক, আর যা বললাম সেটা কর। ঠিক আছে দোস্ত, খোদা হাফেজ। তারপর রাসেল কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ড্রেস পরে বের হয় কিছু খাবারের জন্য। সিঁড়ি দিয়ে নামতেই দেখতে পাই নিচে সোফাতে সবাই মনমরা হয়ে বসে আছে। রাসেল সেই দিকে ধ্যান না দিয়ে সোজা বের হয়ে যায়। দেখছো রাসেলের আব্বু, রাসেল কোথাও গেল অথচ আমাদের সাথে একটা কথাও বললো না। কথা বলার রাস্তাটা কিন্তু আমরাই বন্ধ করেছি, ওর কি দোষ ধরবো বলো? আমরাও তো রাগ করে ওকে কম কথা বলিনি, আর সেই তুলনায় এইটুকু রাগ করা ওর স্বাভাবিক। শিখা কিছু বলতেছে না, শুধু নীরবে সবকিছু শুনেই যাচ্ছে। কি বা বলবে, তার জন্যই তো এই সাজানো সুন্দর সংসারটাকে নরকে পরিণত হয়েছে। এর জন্যই তো সে দায়ী। ভাবি, তোমার চোখে পানি কেন? তুমি কান্না করছো? কই না তো, আসলে চোখে কি যেন পড়েছে, তাই চোখে পানি জমেছে। ভাবি, আমি কোনো ছোট বাচ্চা না যে আমাকে আপেল দেখিয়ে বলবে এটা কমলা, আমি সেটাই বিশ্বাস করব। মামনি, তোর কষ্টটা আমি বুঝি, একটু অপেক্ষা কর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবে তারা সবাই অনেক কথা বলে। কিছু সময় পরে রাসেল খাবার খেয়ে তার বোনের জন্য এক প্যাকেট নিয়ে আসে। জুই, এটা তোর জন্য আনলাম, নিবি নাকি? ধর্ষকের হাতের কোনো জিনিস এই বাড়িতে নেওয়া যাবে না। রাসেলের এমন কথা শুনে সবাই নিচের দিকে তাকিয়ে আছে। রাসেল যে তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সেটা তাদের বুঝতে বাকি নেই। ভাইয়া, তুই আমার জন্য কিছু এনেছিস আর আমি সেটা নিব না, এটা তুই ভাবলি কি করে? এই তো আমার লক্ষ্মী মন, এই নে ধর। রাসেল, কোথায় গিয়েছিলি?
আমাদের বলে গেলেও কিন্তু পারতি। আমি কোথাও যাব কি যাব না সেটা আপনাদের বলার প্রয়োজন মনে করি না, আর আশা করি কখনো জানতেও আসবেন না। বলেই রাসেল আর কোনো কথা না বলে শুনেই তার রুমে চলে যায়। দেখছো রাসেল কিভাবে কথা বললো? এটাই তো, কিছুই না। যেদিন আমরা বলেছিলাম আগে যদি জানতাম তুই বড় হলে এমন ধর্ষক হবি, তাহলে আর সুদার ঘরেই লবণ খাওয়াই মেরে ফেলতাম। আমরা না হয় ভুল করেছি তাই বলে আমাদের সাথে এরকম করবে? সময় দাও, দেখবে ওর অভিমান কমে গেলে আমাদের ক্ষমা করে বুকে টেনে নেবে। জয়ী রাসেলের দেওয়া প্যাকেটটা খুলেই অবাক, কেননা সব ওর পছন্দ জিনিস, ফুচকা, ক্যাডবেরি, চকলেট আরও অনেক কিছু। জুই সবাইকে দিয়ে নিজেও খায় আর রাসেলের জন্য কিছু রেখে দেয়। উপরে দাঁড়িয়ে রাসেল সব দেখতেছিল। এক পর্যায়ে শিখার খাওয়া দেখে রাসেল হাসতে শুরু করে, কেননা শিখা বাচ্চাদের মতো করে চকলেট খেয়ে মুখে মেখে ফেলেছে। জুই এগুলো কার জন্য রাখলি শুনি? এইগুলো আমার ভাইয়ার জন্য। আচ্ছা এইগুলো আমি নিয়ে যাই তোমার ভাইয়ের কাছে। ভাইয়া যদি রাগ করে বাড়ি থেকে চলে যায় তাহলে কি হবে? ভাইয়া তো বলেই দিয়েছে আমি ছাড়া ওর রুমে যেন কেউ না যায়। কিছুই বলবে না, তখন আমার উপরে রাগ করে বলেছে। দাও আমি নিয়ে যাই। তখন ওইগুলো শিখা ভয়ে ভয়ে রাসেলের রুমে নিয়ে যায়। ভয় পাবেই না কেন বলেন? তখনকার আগুন ভরা চোখ যে এখনো শিখার চোখের সামনে ভাসে। আসতে পারি? দরজার সামনে দাঁড়িয়ে রাসেল চোখ বুজে শুয়েছিল। শিখার ডাক শুনে সামনে তাকিয়ে শিখাকে দেখেই মেজাজ গরম হয়ে যায়। তুই আমার রুমে কোন সাহসে এসেছিস? যা বের হ আমার রুম থেকে। রাসেল দমক শুনে শিখা কাঁপা শুরু করে, চোখের কোণে স্পষ্ট জল দেখা যাচ্ছে। এগুলো তোমার জন্য জুইয়ের থেকে নিয়ে আসলাম। শোন, মায়ের যদি খেতে না চাস তো এখান থেকে যা। না, তোমাকে এগুলো খাওয়াবো তারপর যাব। বলেই শিখা একটা ফুসকা রাসেলের মুখে দিতে যাবে, অমনি ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয় রাসেল। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে শিখা ফ্লোরে পড়ে যায়। খুব খারাপ লাগতেছে শিখার, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেছে। ন্যাকা কান্না বাদ দিয়ে তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হ কইলাম। আমার সাথে এমন কেন করতেছো? আমি না হয় একটা ভুল করেছি, তার জন্য কি ক্ষমা পাবো না বলো? না, পাবি না, যা এখান থেকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাসেলের পা ধরে বলে, আর রাসেল পা সরিয়ে নিয়ে ক্ষমা করতে পারি যদি তুই আমার হারানো সব দিনগুলো ফিরে দিতে পারিস, আমার উপর থেকে কলঙ্কের দাগ মুছে দিতে পারিস। এমন করে বলিও না প্লিজ, খুব কষ্ট হয় আমার। যা এখান থেকে, না হয় মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হ। তোমার ইচ্ছা হলে আমাকে মারো কাটো, তবুও ক্ষমা করে দাও প্লিজ। ধ্যাৎ, থাক তুই, আমি চলে যাই। বলেই রাসেল রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায় আর রুমে বসে তুমি যতই রাগ অভিমান করো না কেন, আমার ভালোবাসা দিয়ে সব দূর করে তোমার পাথরের মনে আমার ভালোবাসার ফুল ফুটিয়েই ছাড়বো। তুমি যতই কষ্ট দাও না কেন, আমি সব নীরবে সহ্য করে যাব। শিখা কান্না করতে করতে সেখানেই বসে থাকে। চোখটাও ফুলে গেছে, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, যেন কেউ কিছু বুঝতে না পারে শিখা কান্না করেছে। এদিকে রাসেল একা একা ছাদের এক কোণে দাঁড়িয়ে ভাবছে। থাপ্পড়টা বেশি জোরে দিয়েছি, এমন করে না মারলেও পারতাম। ছি ছি, আমি এসব কি ভাবছি? এই মেয়ের জন্য এরকম আচরণটাই বেটার। একটু পরে রাসেলের রুমে চলে আসে, রাতের খাবারের জন্য বাইরে যাবে। তখনই ভাইয়া চল খাবার খাবি। না রে, এই বাড়ির পবিত্র খাবার আমার মতো অপবিত্রের গলা দিয়ে নামবে না। তুই যে খেয়ে নে, আমি বাইরে থেকে খেয়ে আসবো। জুইকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রাসেল বাসা থেকে বেরিয়ে খাবার খাওয়ার জন্য যায়। জুইও রুমে আর দাঁড়িয়ে না থেকে নিচে নামে। রাসেলের আম্মু জুইকে একা সিঁড়ি দিয়ে নামতে দেখে। কিরে জয়, রাসেল কোথায় গেল? আর তুই এখন একা কেন? ভাইয়ার গলা দিয়ে তোমাদের বাড়ির কোনো খাবার নাকি নামবে না, সেটা বলেই বাইরে থেকে খাবার খেতে গেল।
বুঝি না, ও আমাদের সাথে রাগ করেছে ঠিক আছে, কিন্তু খাবারের সাথে কেন রাগ করবে? আব্বু, সেটা কিন্তু তুমি ঠিকই জানো ভাইয়া কেন এমন করতেছে। এইদিকে রাসেল খাবার খেয়ে রাস্তা দিয়ে বাসার দিকে আসতেছে। ঠিক তখনই পিছন থেকে কেউ রাসেলকে ডাকে। রাসেল তাকিয়ে দেখে জেলার আদনান সাহেব ওকে ডাকতেছে কিছুটা দূর থেকে, রাসেলের দিকে আসতে আসতে। রাসেল, এই রাসেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? অনেক পরে আপনার সাথে দেখা হলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। চলো আমরা পাশের একটা কফি শপে বসে কথা বলি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে সবাই পাগল ছাড়া দ্বিতীয় কোনো শব্দ বলবে না। তাই চলেন। তারপর দুজনেই হেঁটে হেঁটে পাশের নিরিবিলি একটা কফি শপে গিয়ে বসে, যে কফি শপটা নদীর ধারে অবস্থিত। দেখতে অনেকটাই সুন্দর। যে কোনো মন খারাপ মানুষ এখানে আসলেই অনায়াসে তার মন ভালো হয়ে যাবে কনফার্ম। আঙ্কেল কি খাবেন বলেন, আমি অর্ডার করে আসছি। এখানকার ওয়েটারগুলো তো আবার নবাবের বংশধর। হা হা হা। রাসেল সেইটা যা বলেছে, আর বেশি কিছু খাবে না। তুমি একটা করে 2টা কফির অর্ডার দাও। ওকে স্যার। ও সরি আঙ্কেল, আপনি থাকেন, আমি অর্ডারটা তাহলে দিয়ে আসি, কেমন? যাও। তারপর রাসেল গিয়ে 2টো কফি অর্ডার করে আবার পুনরায় ফিরে আসে জেলার আদনান সাহেবের কাছে। আচ্ছা রাসেল, এখন বলো, বাসায় উঠেছো, সবাই কেমন ব্যবহার করতেছে তোমার সাথে? আঙ্কেল সবাই আমার সাথে ভালো ব্যবহার করতেই চায়, কিন্তু আমার মনটাই তাদের সাথে কথা বলতে চায় না। তাদের দেখলে আমার অনেক রাগ উঠে যায়। রাগ ওঠাটা তোমার স্বাভাবিক, কারণ তারা তো আর তোমার সাথে কম করে নাই। তবে তুমি যেদিন জেল থেকে চলে গেলে সেদিন সবাই এসেছিল তোমার পরিবারের, তার মধ্যে শিখা অনেক কান্না করেছে। আর তোমার বোনটা মনে হয় তোমাকে ছাড়া কিছুই বোঝে না। আমার বোনটা আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। আর শিখা কান্না করবে কেন? ও তো আমার থেকে প্রতিশোধ নিতে সার্থক হয়েছিল। সেটা আমি জানি না, তবে খুব কান্না করেছিল। আমি স্পষ্ট তার চোখে তোমাকে হারানোর ভয় দেখতে পেয়েছি। আমার মনে হয় কি মেয়েটা তোমার সাথে এমনটা অন্য কোনো কারণে করেছে, যা কেউ ওদের দিয়ে জোর করিয়ে বা এমন কোনো জঘন্য কাজ করতে বাধ্য করেছে। আমার বোনও ওই একই কথা বলেছে। আমার মনে হয় কি এই বিষয়টা খুঁটিয়ে দেখা উচিত আমার। কি বলেন আপনি? আমারও সেটাই মনে হচ্ছে। যদি সেটা না হতো তাহলে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার পর আইনের আদেশে বিয়ে হয়। ও তো ইচ্ছা করলে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারতো, সেটা কিন্তু করেনি। এটাও ঠিক কথা, আমারও সেটাই মনে হয়। আচ্ছা এইসব কথা রাখেন, আমি আপনাকে অনেক দিন খোলা একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিন্তু জিজ্ঞেস করা হয়নি। আদনান সাহেব রাসেলের কথা শুনে অবাক হয়ে যায়। এটা ভেবে যে কি এমন হলো, কি এমন কথা যেটা তাকে অনেক দিন হলো জিজ্ঞেস করতে চাইছে রাসেল। আচ্ছা নির্ভয়ে বলে ফেলো, আমার কাছে তুমি কি এমন কথা জানতে চাও? আগে কথা দিন, আমি যা জানতে চাইবো সেটা আপনি আমাকে বলবেন। কথা দিলাম, আমি যদি কথাটার উত্তর জানা থাকে তাহলে অবশ্যই বলবো। তুমি কি সেই কথাটা জিজ্ঞেস করতো আগে? আঙ্কেল আমি সেই জেলে থেকেই আপনার সাথে পরিচিত, কিন্তু কখন আপনার পরিবারের কোনো কথা আমাকে বলেননি। আজকে আপনাকে বলতেই হবে আপনার পরিবারের সবাই কোথায়, না কেউ নেই আপনার? আদনান সাহেব রাসেলের কথা শুনে অবাক হয়, এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে বলে, রাসেল, তুমি যেই কথাটি জিজ্ঞেস করেছো সেটা জানা তোমার অধিকার আছে। আর আমার পরিবারের সবাই ছিল, কিন্তু এখন কেউ নেই, আমি একা আছি। কেন, কি হয়েছে তাদের? আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে, কিন্তু কিন্তু কি আঙ্কেল? অনেকটা অবাক হয়েই বলে, আমার স্ত্রী একটা দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে, যার কারণে আমি সেটা আমার ছেলে মেয়েকে মনে করে আমাকে একা একা তারা আর একা থাকে। কি বলেন এসব? আমাকে একটু খুলে বলেন, আসলে কি ঘটেছিল সেদিন যার জন্য আপনার জীবনে অন্ধকার নেমে আসে? তারপর আদনান সাহেব রাসেলকে সবকিছু খুলে বলে। আপনাদেরকে এখন বললাম না, কারণ পরে বলবো। আদনান সাহেবের ছেলে মেয়ে দেখা যখন পাবো, এখন আপনারা চিন্তা করতে করতে পাগল হন ঘটনাটা কি ছিল এটা ভেবে। কি বলেন? তার মানে আমার সাথে যে এমন করেছে সেই নীলা আপনার মেয়ে? আমার ছেলের নাম নীল, ওরা চট্টগ্রামে থাকে, কিন্তু আমাকে এখনো ঠিকানা দেয়নি।
মাঝে মাঝে আগে নীলা এখানে পড়াশোনা করত, তখন দেখা করে তাদের ঠিকানা অনেক জানার চেষ্টা, কিন্তু আমি পারিনি। আদনান সাহেবের চোখে পানি। আর সেও যে রাসেলের মধ্যে মিথ্যা মায়া জালে ঢেকে আছে, কোনো দোষ না করেও আসছে তার সন্তানের কাছে দোষী। আঙ্কেল, আমি আপনার ছেলে মেয়ের সাথে কথা বলবো। আদনান সাহেব রাসেলের কথা শুনে অনেকটা না, প্রায় 3 কেজি ওজনের একটা সফট খায়। কেননা আদনান সাহেব ভাবতেছে রাসেল তার ছেলে মেয়ের সাথে কথা কি করে বলবে, যেখানে সে পুলিশ হয়েও তাদের খোঁজ পায়নি। এই রাসেল, তুমি ওদের সাথে কিভাবে কথা বলবে? তুমি ওদের চিনবে কিভাবে? রাসেল হাসতে হাসতে বলে, আঙ্কেল, আপনার ছেলে নীল আমার বন্ধু। একটা কথা শুনলে আপনি অবাক হবেন। কি, নীল তোমার বন্ধু? আর কি এমন কথা শুনলে যেটা অবাক হবো, বলো? আমি এতদিন নীলের কাছেই থেকেছি চট্টগ্রামে। এটা শুনে আদনান সাহেব অবাক হয়ে যায়। আর এটা ভাবে সে অনেক খুশি যে রাসেল তার ছেলে মেয়ের কথা জানে। এ দেখেন, আপনার ছেলে আর মেয়ের ছবি আমার কাছে। রাসেল মোবাইল থেকে ফটো বের করে আদনান সাহেবকে দেখায়, আর সে অনেক খুশি। আজকে অনেক বছর পরে ছেলের চাঁদ মুখটা দেখতে পেয়ে আদনান সাহেবের চোখে পানি। হোক না সেটা মোবাইল ফটো দেখা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে মেয়ের ছবি দেখানোর জন্য। আচ্ছা, তাদের ঠিকানা দিতে পারবে আমাকে? না, আমি যতদূর জানি তারা আপনাকে অনেক ঘৃণা করে, আর আমি চাই না আপনি তাদের থেকে অপমান হয়ে আসেন। তাহলে আমি কি তাদের কাছে কখনো যেতে পারবো না? যাবে, আমি ওদের সাথে আপনার মিল করাবো, কথা দিলাম। আদনান সাহেব অনেকটাই খুশি হয়ে রাসেলকে জড়িয়ে ধরে, অনেক ধন্যবাদ জানায়। তারপর অনেক কথা বলে রাত ভালোই হয়েছে দেখে যার যার মতো বিদায় নিয়ে বাসায় চলে আসে। রাসেল বাসায় এসে দেখতে পায় সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। ভাইয়া, তুই এসেছিস? আচ্ছা, তুই সোফায় বস, আমি খাবার খেয়ে আসি। না রে, আমি রুমে আছি, এখানে বসবো না যদি আমার অপবিত্রতা কার উপর পড়ে তখন। রাসেল, প্লিজ আমাদেরকে আর এসব বলে এভাবে কষ্ট দিস না, আমরা আর নিতে পারছি না। হ্যাঁ বাবা, তোর মা ঠিকই বলেছে, সব কিছুর একটা সীমা আছে। বাবা, আজকে একটা ভুলের জন্য আমাদের তুই এইভাবে কষ্ট দিবি? রাসেল কিছু বলে না, শুধু নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। ওর চোখে পানি নেই, কারণ চোখের পানি আগেই শুকিয়ে ফেলেছে কেঁদে কেঁদে। কিন্তু এখানে উপস্থিত সবার চোখেই পানি। রাসেল ওখানে আর থাকতে না পেয়ে দৌড়ে রুমে চলে আসে। রাসেলের এইভাবে রুমে আসা দেখে শিখা পিছনে পিছনে চলে আসে। রাসেল এসে শুয়ে পড়ে। তোমার কি শরীর খারাপ? শিখা দৌড়ে এসে রাসেলের কপালে হাত দিয়ে বলে, আর এটার জন্য রাসেলের অনেক রাগ উঠে যায়। তোকে আমি বলেছি না আমার রুমে না আসতে, তাহলে কেন এসেছিস? আর আমার শরীর স্পর্শ করলি কেন? তোর পবিত্র হাত তো নোংরা হয়ে গেল। প্লিজ এভাবে বলিও না, আমার অনেক কষ্ট হয়। আর তুমি আমার জন্য সবাইকে কেন কষ্ট দিচ্ছ বলো? মা বাবা তো কোনো ভুল করেনি, সেদিন তাদের জায়গায় তুমি থাকলে এমনটাই করতে। তোমার যত ইচ্ছা আমাকে কষ্ট দাও, তবুও বাবা মাকে আর এইভাবে কষ্ট দিও না। আমি তাদের চোখের পানি সহ্য করতে পারি না। তোমার দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে যদি আমার মৃত্যু হয়, তবুও নিজেকে ভাগ্যবতী মনে হবে। শিখা তো ঠিকই বলেছে। সেই দিন তার মা বাবা পরিবর্তনে যদি রাসেল নিজেও হতো, তবুও এমনটাই করতো। তাহলে অযথা কষ্ট কেন দিচ্ছে তাদের? শোন, আমার মনটা না এখন পাথর হয়ে গেছে। তোর এই মাগুর মাছের কান্না আমার মন গলাতে পারবে না। তুই বরং নিজেকে বাঁচাতে চাই, যা এখান থেকে। কোথায় যাব আমি? তোমার পায়ের নিচে আমার বেশ, তাই ধুকে ধুকে মরলেও আমি তোমার পায়ের নিচেই মরতে চাই। শিখার চোখ থেকে অনবরত জল পড়েই যাচ্ছে, এ যেন চোখে সমুদ্র নিয়ে এসেছে। রাসেল চোখে যে পানি নেই সেটা বলে ভুল হবে, কারণ তার চোখেও পানি ছলছল করতেছে। তারপরও যে শিখার কষ্ট সহ্য হয় না, তারও যে শিখার কষ্ট সহ্য হয় না। কিন্তু কি করবে সে? মনকে ঠিক রাখতে পারে না।
আগের কথাগুলো মনে আসলে। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি তোমার পা টিপে দেই, তাহলে দেখবে তোমার অনেক ভালো লাগবে। না লাগবে না, তুই যা এখান থেকে, নয়তো কিন্তু খবর আছে। রাসেলেরও তো ইচ্ছা করছিল শিখার ওই নরম হাতে স্পর্শ পেতে, কিন্তু নিতে পারছে না। কেন কোনো একটা সংকোচ তাকে বাধা দিচ্ছে। মনে করো আমি একটা কাজের মেয়ে, আর মালিক কাজের লোক দিয়ে তো অনেক কিছুই করায়। তুমি না হয় আমাকে দিয়ে কাজের লোক মনে করেই তোমার সেবা করার সুযোগ দাও। রাসেল ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় শিখার গালে। কিছু না বলেই রুম থেকে বের হয়ে যায়। সাহস কত এই বাড়ির একমাত্র ছেলের বউ হয়ে নিজেকে কাজের মেয়ে বলে? একেবারে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আমি সামান্য কাজের মেয়ে বলাতেই তোমার এত রাগ উঠলো? এতটা ভালোবাসো আমাকে, আর নিজের ইগোকে রাগ সামলাতে বলতে পারছো না? তুমি যতই মারো কাটো, আমি তোমার ওই বুকে জায়গা করে নিবই। চোখ মুছতে মুছতে নিচে চলে গিয়ে খাবার টেবিলে সব কিছু পরিষ্কার করে রুমে গিয়ে শুয়ে পড়ে। রাসেলও এসে শুয়ে পড়ে। রাসেলের অনেক কষ্ট হচ্ছে শিখার গায়ে হাত তোলার জন্য। কি করে পারলো যাকে জীবনের প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে তাকে আঘাত করতে? কি করে পারলো? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে হারিয়ে যায় সে নিজেই কোনো খেয়াল নেই। মাঝরাতে শিখা পানি খাওয়ার জন্য রাসেলের রুমের পাশ দিয়ে যেতে নিলেই বুঝতে পারে রাসেলের রুম থেকে কারো গোমরানির শব্দ আসছে। শিখা তখন রাসেলের ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। দেখতে পায় রাসেল শীতে কাঁপছে আর ঘুমের ঘোরে গোমড়াচ্ছে। শিখা তাড়াতাড়ি করে কম্বলটা রাসেলের গায়ে টেনে দেয় আর রাসেলের কপালে হাত রাখে। আর হাত রাখতেই মনে হলো 1000 ভোল্টের শক খেলো শিখা। কেননা শিখা রাসেলের কপালে হাত রেখেই বুঝতে পারে রাসেলের শরীর অনেক গরম। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। রাসেলের অবস্থা দেখে শিখার চোখে পানি চলে আসে। এক পর্যায়ে কান্না করেই ফেলে। কি করবে বুঝতে পারে না। শিখা গিয়ে ওর শ্বশুর শাশুড়িকে তাড়াতাড়ি ডেকে আনে। আম্মু, আম্মু তাড়াতাড়ি ওঠো। কান্না কান্না করতে করতে রাসেলের মা শিখার ডাক শুনে সাড়া দেয়। শিখা মামুনি, এত রাতে কেন ডাকিস? কি হয়েছে? আর কান্না বা কেন করতেছিস? আম্মু কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আমার সাথে আসো। তখন রাসেলের মা আর কথা না বাড়িয়ে শিখার সাথে চলে যায়। এদিকে রাসেলের বাবা ও বোনও জাগনা পেয়ে চলে আসে। আম্মু দেখো, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, কিছু একটা করো প্লিজ। তখন রাসেলের মা শিখার কথা শুনে রাসেলের কপালে হাত দিয়ে চমকে ওঠে। এত জ্বর! কান্না করে ফেলে। সবার চোখেই পানি। আম্মু ওর কিছু হবে না তো? বলো। আরে মামুনি, কিছু হবে না, তুই এত চিন্তা করিস না। যা, ওয়াশরুম থেকে বালতি করে পানি এনে ওর মাথায় দিতে হবে, তাহলে জ্বর কমবে। আচ্ছা আম্মু, আমি এখনই নিয়ে আসতেছি, তোমরা এখানে থাকো। বলেই শিখা পানি আনতে চলে যায়। সাথে সাহায্য করার জন্য জুইও চলে যায়। রাসেলের আম্মু, তুমি থাকো, আমি রুম থেকে ঔষধ নিয়ে আসি। আচ্ছা যাও। একটু পরে শিখা পানি নিয়ে চলে আসে। রাসেলের মাথায় পানি দিতে শুরু করে। পানি দিচ্ছে তো দিচ্ছেই, তবুও যেন জ্বর কমছে না। এক পর্যায়ে জ্বর একটু কমে আসে। একা এই ওষুধটা ওকে খাইয়ে দে। আম্মু ঔষধ খাওয়ানোর সময় যদি জাগনা পেয়ে যায় তাহলে কি করবে আল্লাহ জানে। আরে মা, কিছু করবে না তোর স্বামী তো, তাই না? তারপর শিখা এক মন ভয় নিয়ে আস্তে আস্তে রাসেলের মুখে ঔষধ দিয়ে পানি দেয়। রাসেল কিছুই বুঝতে না পেয়ে খেয়ে ফেলে। এখন কাপড় ভিজে ওর কপালে জল পট্টি দিতে থাক, এতে জ্বর কমে আসবে। আচ্ছা আম্মু, আমি সব করতেছি, অনেক রাত হয়েছে, তোমরা গিয়ে ঘুমিয়ে যাও।
আমি ভাইয়ার এমন অবস্থা রেখে কি করে ঘুমোতে যাব বলো? হ্যাঁ জুই ঠিকই বলেছে, এই অবস্থায় কিভাবে ঘুমাবো বলো? আম্মু, আমি তো ওর সেবা করতেছি, তোমরা গিয়ে শুয়ে পড়ো, যাও। তখন আর কেউ কোনো কথা না বাড়িয়ে শিখাকে রেখে ঘুমাতে চলে যায়। এইদিকে শিখা রাসেলের কপালে জলপট্টি দিচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর চোখের পানি তো মনে হয় বৃষ্টির মতো পড়তেছে। এই যেন থামার কোনো নামগন্ধই নেই। অনেক সময় পরে শিখা রাসেলের কপালে হাত দিয়ে দেখতে পায় এখন আর তেমন জ্বর নেই, হালকা হালকা জ্বর। তার চোখে ঘুমও এসে ভর করেছে। কখন যে রাসেলের মাথায় হাত দিয়ে বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে সেই দিকে কোনো খেয়ালই নেই। সকালে আজানের শব্দে রাসেলের ঘুম ভাঙে, মাথাটা ঝিমঝিম করতেছে। বুঝতে পারে বুকের উপরে কিছু একটা আছে, তাই দেখার জন্য তাকায়। এ কি, ও আমার রুমে এলো কিভাবে? আর আর বুকের উপরে মাথা রেখে ঘুমানোর সাহস পেলো কোথায়? যেন রাগটা চরম পর্যায়ে উঠে গিয়েছে শিখাকে দেখে, কিন্তু লক্ষ্য করে এই অবস্থায় শিখাকে অনেক সুইট লাগতেছে। চুলগুলো মুখের উপরে এসে পড়ে আছে। ঘুমন্ত অবস্থায় কোনো মেয়েকে যে এত সুন্দর লাগে সেটা শিখাকে না দেখলে বুঝতেই পারতো না রাসেল। মনে হচ্ছে চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিই, কিন্তু রাগ তো কন্ট্রোল হচ্ছে না দেখে তাই তো ওঠ, তো সাহস কি করে হয় আমার রুমে আসার? অনেক জোরে চিল্লিয়ে বলার কারণে শিখা চমকে উঠে পড়ে। সামনে তাকিয়ে দেখতে পায় রাসেল জেগে আছে আর সে ওর বুকে শুয়ে আছে। ভয়ে তো কলিজা শুকিয়ে যায়, আবার লজ্জায় মুখটা লাল বর্ণ ধারণ করে। তো সাহস হয় কি করে আমার বুকে মাথা রেখে ঘুমানোর বল? এই তোমার জ্বর কমেছে তো নাকি? দেখি দেখি। রাসেলের কপালে হাত দিয়ে দেখতে দেখতে বলে। অমনি রাসেল ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তো সাহস দেখলে বাঁচি না, আবার এখন আমার শরীরে হাত দিচ্ছিস? শিখা কান্না করে দেয়। এমনিতেই সারা রাত কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। তোমার বুকে মাথা রাখার পুরো অধিকার আমার আছে, সেটা ভুলে যাইও না। কি বললি? অধিকার? তোর অধিকারের মায়েরে বাপ, এখান থেকে যা, না হলে মেরে বালি চাপা দিয়ে দেবো। এতটাই ভয়ঙ্কর লাগছে রাসেলকে যে শিখা ভয়ে চুপসে যায় আর কান্নার বেগ বেড়ে যায়। শিখা উঠে কান্না করতে করতে বাইরে চলে যায়। তখনই রাসেলের আম্মু এসে রাসেলের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। তুই আমার ছেলে ভাবতেও ঘৃণা লাগে। যেই মেয়েটা সারা রাত না ঘুমিয়ে তোর সেবা যত্ন করেছে, কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে, আর তুই তাকেই কষ্ট দিচ্ছিস। জানিস রাতে তোর কত পরিমাণে জ্বর উঠেছিল, যে তোর কোনো জ্ঞান ছিল না। আর শিখা তোর মাথায় পানির সাথে জলপট্টি দিয়ে সারা রাত সেবা করেছে। তোর তো 7 জন্মের কপাল ভালো যে এমন একটা লক্ষ্মী বউ পেয়েছিস, যা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হলো। রাসেলের আম্মুর কথা শুনে রাসেল অনেকে অবাক হয়ে যায়। শিখা তার জন্য এত কিছু করেছে আর সে তাকে এত কষ্ট দিল কোনো কিছু না বুঝেই। বাবা, তোর রাগ অভিমান থাকাটা স্বাভাবিক। আমাদের উপরে যা আমরা তোর সাথে করেছি, তাই বলে এতটা রাগ ভালো না। জানি মেয়েটা এই কয়েক বছরে একটি রাতও মনে হয় না ঠিক মতো ঘুমিয়েছে, শুধু তোর জন্য কান্না করেই রাত পার করেছে। বুঝিস এইসব একটা মেয়ে কেন করে, যখন তার স্বামীর প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে। রাসেলের মুখে কোনো কথা নেই, কি বলবে সে? তার বাবা তো সব কিছু ঠিকই বলেছে। শুয়ে থাক, তোর শরীর ভালো না, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি বাড়ির কিছুই খাবো না। চুপ, একটাও কথা বলবি না, লক্ষ্মী ছেলের মতন শুয়ে থাক, বলে দিলাম। রাসেল কিছুই বলল না, কারণ এখন ওর আম্মুর চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে, এত পরিমাণে রাগ। সবাই নিচে চলে যায় আর রাসেল ভাবতে থাকে। না, যে আমার জন্য এত কষ্ট করলো আর তাকে এভাবে কষ্ট দিলাম, তো
না, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। জুই, এই খাবারটা রাসেলকে খাইয়ে আয়। আম্মু, ভাইয়া খাবে তো? না খেলে ওর হাত পা বেঁধে খাওয়াবো। আম্মু আমি নিয়ে যাই। শিখার কথা শুনে সবাই অবাক। এত অপমান করার পরেও বলছে সে যাবে খাবার নিয়ে। এই তোর সাথে কি করলো মনে নেই? ভুলে গেছিস যে এখন আবার যেতে যাচ্ছিস? আম্মু সে আমার স্বামী, তার ইচ্ছে হলে আমাকে মারতেও পারে, কাটতেও পারে। এত আমার কষ্ট হয় না। চোখের কোণে স্পষ্ট জল বোঝাই যাচ্ছে। তোর যখন মায়ের খাবার এতই শখ, তো যা এই নে খাবার। ধন্যবাদ। বলেই শিখা রাসেলের রুমের দিকে চলে যায়, দরজার কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে। আসতে পারি? রাসেলের চোখ বন্ধ করে কিছু একটা ভাবতেছিল। শিখার কথা শুনে সামনে তাকিয়ে দেখে খাবার নিয়ে এসেছে। কি হলো, কিছু বলছো না কেন? ও হ্যাঁ, আশিক, কেন এসেছিস? আম্মু তোমাকে এই সবগুলো খেয়ে নিতে বললো, না খেলে হাত পা বেঁধে খাওয়াবো। খাবারগুলো টেবিলে রেখে শাড়ির আঁচল কোমরে গুজে বলল, দেখেই মনে হচ্ছে একজন বাঙালি বধূ। আমি খেতে পারবো না, হাতে ব্যথা করছে। এ বললেই পারে আমার হাতে খাবার খেতে চায় আর ন্যাকা করতেছে। আমার হাতে ব্যথা? আমাকে মারার সময় তো হাতে ব্যথা ছিল না। নাও হাঁ করো। রাসেলের মুখের সামনে এক টুকরো রুটি দিয়ে বলল। রাসেল তো অবাক যে শিখা এত কিছুর পরেও তাকে খাবার তুলে খাওয়াচ্ছে। কি হলো, খাচ্ছ না কেন? নাও হাঁ করো, খেয়ে নাও। তখন রাসেল একটু একটু করে খেয়ে নেয়। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসেল কি করে সবাই দেখছে আর সেটা হাসছে। আমি না, অনেক অনেক সরি। আসলে তখন না বুঝে এমনটা করা ঠিক হয়নি। আরে ক্ষমা চাচ্ছ কেন? তুমি আমার স্বামী, আমার সাথে যা খুশি করো, সব কিছু করার অধিকার তোমার আছে। তাই আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করিও না। কি মেয়ের বাবা, এই কি সেই শিখা যাকে একটা কথা বলে রাগের সাথে থাপ্পড় দিয়ে 10টা কথা বলতো, আজকে কিছুই বলে না? রাসেল ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে আর শিখার মুখের দিকে তাকিয়ে আছে। অনেক সময় পরে খাবার খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিয়ে শিখা নিচে চলে যায়। বা শিখা, তোর হাতে তো জাদু আছে। রাসেল সব খাবার খেয়ে নিল। দেখতে হবে না স্বামীটা আমার আর ছেলেটা তোমাদের বলে কথা। সেটাই, যা বলেছিস। দেখবি ধীরে ধীরে ওর রাগ কমে যাবে। তুই কষ্ট পাস না, তুই লেগে থাক, কায়ামী হতে পারবি। দোয়া করিও আমার জন্য। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসে। আগামীকাল বিয়ে। রাসেলের বাবা, রাসেল তো আমাদের সাথে কথা বলতেই চায় না, শুধু জুই ছাড়া। ওকে বিয়েতে থাকতে বলতে হবে, যে করে হোক না কেন। চলো আমরা সবাই মিলে অনুরোধ করলেও ও আমাদের কথা ফেলতে পারবে না। তারপর সবাই রাসেলের রুমে চলে আসে। বাবা রাসেল, তোর সাথে কিছু কথা আছে, তুই যদি একটু শুনতি। রাসেল বসে বসে কাজ করতেছিল, তখনই উপরের কথাগুলো শুনতে পাই। হ্যাঁ বলেন, আমি শুনবো না কেন? আমি এখন আপনাদের বাড়িতে থাকি, আপনাদের কথা তো শুনতেই হবে। আমার মেয়ের তো আগামীকাল বিয়ে, আমরা চাই তুই বিয়েতে উপস্থিত থেকে সব কাজ কর। হ্যাঁ ভাইয়া, আমি কিন্তু কোনো বাহানা শুনতে চাই না, তোকেই থাকতেই হবে। আমি থাকতাম, কিন্তু আগামীকাল যে আমার একমাত্র বন্ধুর বিয়ে, আমি না গেলে বিয়েই করবে না। এমনিতেই কাবিন করার সময় থাকতে পারিনি। তোর কোনো কথা আমি শুনতে রাজি না, তোকে থাকতে হবে, এটাই শেষ কথা, না হলে আমি বিয়েই করব না। আব্বু আম্মু, তোমরা সবাই চলো। বলেই রাসেলকে কোনো কথা বলতে না দিয়ে নিচে চলে যায়। দেখো তোমার বোনের বিয়ে, তুমি যতই রাগ করো কিন্তু সেইটা আমাদের সাথে। তার জন্য কিন্তু তোমার বোনকে কষ্ট দিতে পারো না। যেটা করো না কেন, একটু ভেবে চিন্তে করিও। বলেই শিখাও নিচে চলে যায়। তখনই রাসেলের ফোনে নীলের কল আসে। রাসেল কলটা রিসিভ করে। হ্যাঁ নীল, বল। তুই এখন আসতেছিস না কেন?
মনে আছে তো তুই ছাড়া আমি বিয়ে করবো না? মধু দেখ, আমি আসতে চাইছিলাম কিন্তু একটা বিপদে আটকে গেছি। তখন নীলকে বলে, আমি কোনো কথা শুনবো না, তোকে আসতে হবে তো হবেই। আচ্ছা, একটা কাজ করলে কি হয়, যেটা করলে তোর কাছেও থাকতে পারবো আর এই বাড়িতেও? কি বলতে চাচ্ছিস খুলে বল। আমি বলি কি, তুই যা বলতে চাস তাড়াতাড়ি বল, না হলে আমার রাগ কিন্তু উঠে যাচ্ছে। আরে রাগিস কেন, আমি তো বলতেইছি তাই না। যেহেতু ঢাকাতেই বিয়ে তাই আমি এখানে থাকবো, তুই এখানে এসে আমাকে ফোন দিবি, আমি চলে আসবো। তাহলে এরাও রাগ করবে না, তুইও রাগ করবি না। আইডিয়াটা একেবারে কিন্তু ফেলে দেওয়ার মতো না। আচ্ছা ঠিক আছে, এটাই হবে তাহলে, এখন কিন্তু রাখলাম। আচ্ছা, কিন্তু গায়ে হলুদ দিতে আসবি না। না রে, গায়ে হলুদ দিতে এসে আমার শ্বশুরের এক্সট্রা খরচ করে কিলাম। বাবা, শ্বশুরের জন্য এত চিন্তা? আগে তো ভেবে দেখি নাই কারোর জন্য কেউ এতটা চিন্তা করে। এইভাবে অনেক কথা বলে ফোন কেটে দেয়। রাসেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মাত্র বের হয়েছে, তখনই দেখতে পায় জুই তার রুমে বসে আছে। কিরে জুই, কি হয়েছে, তোর মন খারাপ কেন? এইভাবে তোকে কিন্তু একটুও সুন্দর লাগে না। কি করব বল এখন? ও আমার অনেক কিছু কেনাকাটা বাদ আছে, কিন্তু বাবা নিয়ে যাবে না। ও এই ব্যাপার, কোনো ব্যাপার না। আচ্ছা চল, আমি তোকে শপিং এ নিয়ে যাচ্ছি। সত্যি ভাইয়া? খুশিতে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম। রে আমার মিষ্টি পাগলি বোন, যা তুই রেডি হয়ে আয়, আমি বাড়ির বাইরে অপেক্ষা করছি। তারপর রাসেল রেডি হয়, বাড়ির বাইরে দোলনায় বসে বসে তার আদরের বোনের জন্য অপেক্ষা করতেছে। এইদিকে কি ব্যাপার ননদিনী, এত খুশি খুশি কেন, আর কোথায় যাচ্ছ? ভাবি, আমি ভাইয়ার সাথে শপিংয়ে যাব, তাই মনটা খুশি। ওহ তাই, আচ্ছা যাও, তোমার ভাই আছে শপিংয়ে নিয়ে যাবে, কিন্তু আমার তো আর কেউ নেই যে এসে বলবে এই চলো না শপিং করতে যাই। ফাড়া কপাল আমার, মন খারাপ করে বললাম। শিখার কথা শুনে জুই বুঝতে পারে যে আসলেই ভাবের মন খারাপ, তাই জুই বলে, ভাবি, আমি একা যাচ্ছি না, তুমিও আমাদের সাথে যাচ্ছ। আরে না, তোমার রকচটা ভাই কি রেখে কি করবে কে জানে। এমনিতেই আমি ওই রাগি মাখা আগুন ভরা চোখের দিকে তাকাতে পারি না। ভাবি, তুমি না গেলে আমিও যাব না, এখন বাকিটা তোমার ইচ্ছে। ভাইয়া কিন্তু বাইরে অপেক্ষা করছে। কিন্তু তোমার ভাই যদি রাগ করে তাহলে? সেটাই আমি দেখব, তুমি যাও, রেডি হয়ে আসো, আমি নিচে আছি। আচ্ছা। জুই নিচে গিয়ে সোফায় বসে পড়ে। আর এদিকে মেয়েকে এইভাবে দেখে রাসেলের মা জিজ্ঞেস করে, কিরে মা, কোথায় যাচ্ছিস? ভাইয়ার সাথে শপিং করতে যাচ্ছি, আমি আর ভাবি। এইটা শুনে তো রাসেলের মা অনেকটাই অবাক হয়, কেননা যেই ছেলে এই পরিবারের কারোর সাথেই ঠিকমতো কথা বলে না, আর সে নাকি যাবে শপিংয়ে। কি, তুই রাসেলকেও রাজি করিয়ে নিয়েছিস শপিংয়ে যাওয়ার জন্য? আমার ভাই বলে কথা। তবে দেখিস, শিখাকে দেখলে তো ওর আবার মাথার তার ছিঁড়ে যায়, তাই কোনো সিগারেট যেন না করে। আমু, ভাইয়া যথেষ্ট বুদ্ধিমান, সে বাইরে অমন আচরণ করে তার মান সম্মান কেন নষ্ট করবে? আর আমি আছি তো। এইসব কথার মাঝেই শিখা এসে হাজির, সিঁড়ি দিয়ে নামতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে। একটা নেভি ব্লু কালারের 3 পিস পরেছে, সাথে ম্যাচিং করা সব অর্নামেন্ট। লম্বা চুলগুলো কিছু পিছনে রেখেছে আর কিছু কাঁধের উপর দিয়ে সামনে রেখেছে। এক কথায় সেই অপরূপা লাগতেছে। সবাই তাকিয়ে আছে সিঁড়ির দিকে, এটা ভেবে যে কোনো পরী নামতেছে। সবার এই অবস্থা দেখে শিখা একটু লজ্জা পায়। এই জুই, এমন করে কি দেখছো? কই কিছু না তো, চলো চলো ভাইয়া। রাগে মনে হয় ফায়ার হয়ে গেছে, আমি শিওর। তারপর কেউ আর কোনো কথা না বলে শিখা ওর শাশুড়ির পায়ে সালাম করে, জুইয়ের সাথে বাইরে চলে আসে। মনে এক গাদা ভয়, না জানি রাসেল কি করে বসে। এই ভাইয়া, আমরা রেডি, তাড়াতাড়ি চল।
জুইয়ের কথা শুনে রাসেল সেদিকে তাকিয়ে রাগে কটমট করতে থাকে। ইশারায় বুঝিয়ে দেয় শিখা কেন। জুইও বুঝিয়ে দেয় প্লিজ কিছু করিস না, চল, ওর মন ভালো না। রাসেলও কি যেন ভেবে কিছু আর বলল না। আচ্ছা আমি তাহলে আমার গাড়ি আসতে বলি। এখানে তো আর আমি গাড়ি রাখি না, কারণ এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছে সেটাই অনেক। ভাইয়া ভাবিকে সাথে নিয়েছি যেন তোরা এক মুহূর্তের জন্য হলে কাছে থেকে দেখতে পারিস একে অপরকে। মনে মনে বললাম, ভাইয়া আমরা রিকশায় করে যাব, কারে ভালো লাগে না। আচ্ছা তাহলে তোরা দুজন এক রিক্সায় যা আর আমি একটা রিক্সায় যাই। না তা হবে না, কারণ আমরা একটা রিকশাতেই যেতে পারবো অনায়াসে। কি বলিস, এক রিক্সায় কিভাবে? আমি যেতে পারবো না। চান্দু ভাই তোমাকে যেতেই হবে, মনে মনে বলছি আর আসছি। ভাই যাওয়া যায় তো তিনজনই, আমি এক পাশে আর এক পাশে তুই বসবি আর সামনে ভাবি বসবে। জুইয়ের কথা শুনে শিখা অবাক হলেও মনে মনে একটু খুশি। কিন্তু রাসেল তো রাগে ফুলতেছে, না পারতেছে সইতে, না পারতেছে কইতে। কি আমি ওর সাথে যাব, তাও আবার আমার কোলে নিয়ে? ধ্যাত, আমি যাবই না। ওকে ভাইয়া যেতে হবে না, ভাবি চলো বাসায় যাই। রাগ দেখিয়ে বললাম, কারণ আমি জানি ভাইয়া আমার রাগ দেখতে পারবে না। ওই কই যাস? আচ্ছা চল আমি যাচ্ছি। কি ও এক পাশে বসবে, তুই আমার সামনে বসবি? না এটা তো হবে না ভাইয়া, ভাবি তোমার বউ, সো ভাবি তোমার কোলের কাছে বসবে। আর একথা বলবি না, ধমকে সুরে বললাম। তারপর কেউ আর কোনো কিছু না বলে একটা রিক্সা ডেকে প্রথমে রাসেলের উঠে বসে, তারপর জুই বসে, আর অবশেষে শিখা ভয়ে ভয়ে রাসেলের সামনে বসে। খুব ভালো লাগছে তার, রিক্সা চলতেছে তার আপন গতিতে। কখনো কখনো ঝাঁকুনির কারণে রাসেলের পা শিখার সাথে স্পর্শ করছে, যার জন্য শিখা শিহরিত হয়। ইস, আমাকে যদি জড়িয়ে নিত ওর বাহু ধরে, কি মজাই না পেতাম। ভাবি তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? আরে না, সমস্যা হবে কেন? আমার ভাগ্য ভালো যে একটু হলেও স্বামীর সাথে এক রিকশায় বসতে পেরেছি। ঢং তোর কপাল ভালো, আমার সাথে যেতে পারতেছিস। মনটায় চায় তোকে রিক্সা থেকে ফেলে দিই, শালা শাক চুন্নি কুত্তি বিষয় টিকটিকি। রাসেল কিছুই বলছে না, শুধু চুপচাপ বসে আছে। দেখে শিখা মনে মনে ভাবে, একে তো করলার জুস, তেলাপোকার স্যুপ, ইঁদুরের ভুনা খাওয়াতে হবে, তাহলে মাথায় সুবুদ্ধির উদয় হবে। খবিস একটা। এভাবে নানান ভাবনা চিন্তার মধ্য দিয়েই রাস্তা শেষ করে শপিং মলে পৌঁছে যায়। জুই ইচ্ছা মতো সব কিছু পছন্দ করতেছে আর কিনে নিচ্ছে। রাসেল হঠাৎ খেয়াল করে শিখা একটা শাড়ির দিকে বারবার তাকাচ্ছে, যেন শাড়িটা তার খুব পছন্দ হয়েছে। ভাবি তুমি কি নিবা বলো? না না, আমার কিছু লাগবে না। আজকে আমার জন্য যেটা করছো সেটাই অনেক বড় পাওয়া। রাসেল জুইকে ইশারায় তার কাছে ডাকে আর চুপটি করে সেই শাড়িটা শিখার জন্য নিতে বলে, যেন বুঝতে না পারে। ভাইয়া ওই শাড়িটা দেখান তো। তখন দোকানদার শাড়িটা দেয় আর সবার পছন্দ হয়, নিয়ে নেয়। তখন শিখার মনটা খারাপ হয়ে যায় এটা ভেবে। শাড়িটা আমার কত পছন্দ হয়েছিল, এখন জুই নিয়ে নিল। যদি রাসেল আমার জন্য কিনে দিত কতটাই না খুশি হতাম। ধ্যাত, কি ভাবি এইসব? আমার ভাগ্য আছে নাকি? ভাবি তুমি এত কি ভাবো? এখন ভাইয়ার জন্য একটা কিছু তুমি পছন্দ করো ব্যাস। আমার মতো বেইমানের পছন্দ করা কোনো জিনিস কি তোমার ভাই পড়বে নাকি? তুমি পছন্দ করো, বাকিটা আমি দেখব। ভাইয়া তো আর এখানে নেই যে সে বুঝতে পারবে তুমি পছন্দ করেছো। তারপর শিখা ওই শাড়ির সাথে ম্যাচিং করা একটা পাঞ্জাবি পছন্দ করে। তবে শপিং শেষ হয়ে যায়, তাদের শপিং শেষ হয়ে যায়। তারপর আবার রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় চলে আসে। শিখাকে কিছু প্যাকেট জুই দিয়ে বলে যাও রুমে গিয়ে দেখবে।
শিখা রুমে গিয়ে প্যাকেটটা খুলতেই অবাক, কেননা তার পছন্দ করা শাড়িটাই ছিল। কিন্তু একটা কথা মাথায় আসছে না। শাড়িটা যে আমার পছন্দ হয়েছে সেটা জুই কি করে বুঝতে পারলো? না, জুই তো আমার দিকে তাকায়নি। তাহলে কি রাসেল? না, এটা কিভাবে হবে? ধ্যাৎ, কিছুই ভাবতে পারতাছি না। আমার খেতে ইচ্ছে হয়েছে, আম খাবো। এখন আম কোন গাছের সেটা জেনে আমার কি হবে? এইসব ভাবতে ভাবতেই শিখা প্যাকেটগুলো আলমারিতে রেখে নিচে চলে আসে। অনেকেই এসেছে বাড়িতে। ভাবি, তোমার পছন্দ হয়েছে তো জিনিসগুলো? পছন্দ তো হয়েছে, কিন্তু ওই জিনিসগুলো আমার পছন্দ সেটা তুমি জানলে কিভাবে? আমি কিভাবে জানি? ভাইয়া তো আমাকে ডেকে বললো শাড়িটা তোমার নাকি অনেক পছন্দ হয়েছে। কি বলছো? তোমার ভাই এটা বলেছে? কিন্তু উনি এটা জানতে পারলো কি করে? সেটাই তো আমি জানি না। আর কিছু বলতে যাবে তখনই এই জুই, রাসেলকে খাবার দিয়ে আয়, ওর মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। জুই আর শিখা যখন সোফায় বসে কথা বলতেছিল, তখন রান্নাঘর থেকে বেরোতে বেরোতে রাসেলের আম্মু বলে উপরের কথাগুলো। আম্মু, ভাইয়া অসুস্থ ছিল, তাই এই বাড়ির খাবার খাইয়েছি। এখন সে সুস্থ, তাহলে এই বাড়ির খাবার কি খাবে বলো? কেন খাবে না? এগুলো ওর বাড়ির খাবার, খাবে, তাতে প্রবলেম কই? যা তুই দিয়ে আয়। বলেই আর কোনো কথা না শুনেই রাসেলের আম্মু চলে যায় খাবারটা রেখে। ভাবি, তুমি নিয়ে যাও, আমি একটা কাজ করব। জুইয়ের কথা শুনে তো শিখা রীতিমতো ঘামতে শুরু করেছে। আমি নিয়ে যাব। তোমার বর, তুমি নিয়ে যাও তার জন্য খাবার। আচ্ছা, রাক্ষস গন্ডার না জানি কি করে বসে, দেখলেই তো ভয়ে কলিজা শুকিয়ে যায়। মনে হয় রাগলে চোখ থেকে আগুন বের হয়। মনে হয় বলতে বলতে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে রাসেলের রুমের কাছে এসে দেখি বজ্জাতের হাতটি রুমে নেই, গেল কোথায়? শিখা রুমের এদিক ওইদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। হঠাৎ শিখার চোখ যায় রাসেলের ফোনটার দিকে। কেউ নেই, তাই আগ্রহ নিয়ে ফোনটা হাতে নেয়। যেই না পাওয়ার বাটনে চাপ দিবে, অমনি কোথা থেকে রাসেল এসে সো মেরে ফোনটা নিয়ে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তো সাহস কি করে হয় আমার রুমে আসার? আর তার উপর আমার ফোন হাতে নিয়েছিস? কোনো কিছু ডিলিট করে দিসনি তো আবার? শিখার চোখে পানি। সামান্য মোবাইলটা ধরেছে বলে এইভাবে মারবে? আমি তো ফোনটা হাতে নিতেই তুমি ছো মেরে আমার থেকে নিয়ে নিলে। ফোনের ওয়ালপেপারটাই দেখলাম না, তাহলে ডিলিট করে কি করব? কান্না ভেজা স্বরে বললাম। যাক বাবা, বাঁচা গেল। যদি ওয়ালপেপারে দেওয়া ছবিটা দেখতো তাহলে তো আমার সব শেষ। কারণ ওয়ালপেপারে ওই শাকচুন্নিরই ছবি ছিল। আপনারা আবার বলে দিন না কিন্তু। ওই কেন এসেছিস এখানে বল? আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমার স্বামীর রুমে আমি কি আসতে পারি না? আমার কি কোনো অধিকার নেই এখানে আসার, তোমার সাথে সময় কাটানোর? বলো। না, নেই অধিকার তো। সেই দিনই হারিয়ে ফেলেছিস, যেদিন মিথ্যে অপরাধে অপরাধী বানিয়েছিস। শোন, যেভাবে এসেছিস সেইভাবে চলে যা। বাড়িতে মেহমান আছে, তাই কিছু বলতে চাই না। আমাকে এত কষ্ট দেওয়ার থেকে একেবারে গলা টিপে মেরে ফেলো। তোমার দেওয়া এই অবহেলা, কষ্ট আমি সহ্য করতে পারছি না। কষ্টের কি দেখেছিস? মাত্র তো শুরু, দেখতে থাক। আগে আগে হোতা হ্যায় ক্যা। চল যা এখান থেকে। শিখা আর কিছু না বলে চোখ মুছে বাইরে চলে যায়। রাসেল ভাবতেছে, শিখা, আমাকে ক্ষমা করে দিও। কেন জানি তুমি আমার সামনে আসলেই রাগকে কন্ট্রোল করতে পারি না। এইভাবে দেখতে দেখতে সারাদিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। রাসেল একা একা ছাদে দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ কেন জানি আকাশের বুকেও কষ্ট জমা আছে। মনে হচ্ছে এখনই ঝরে পড়বে। বলতে না বলতেই আকাশের বুক থেকে সকল কষ্ট বৃষ্টি আকারে ঝরতে শুরু করে। রাসেল দৌড়ে রুমে চলে আসে। সারাদিন খাবার খাওয়ার সময় পায়নি, ভীষণ ক্ষুধা পেয়েছে তার। ক্ষুধা তো ভালোই লেগেছে, এখন এই পেটকে শান্ত করবো কি করে? এখন তো বাইরে যাওয়া সম্ভব না। রাসেল এসব ভাবতেছে, তখনই বাইরে থেকে কেউ তার রুমে আসার শব্দ পায়।
একটু পরে বুঝতে পারে তার বোন এসেছে, হাতে খাবার প্লেট। ভাইয়া আমি জানি তোর অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু তুই এই বাড়ির খাবার খাবি না। তবুও একটু কষ্ট করে খেয়ে নে আমার লক্ষ্মী ভাইয়া। না রে, আমার ক্ষুধা লাগেনি, তুই এগুলো নিয়ে যা। ভাইয়া দেখ, আমি কিন্তু সারাদিন কিছুই খাইনি, তুই খাসনি বল। আর ভাবিও কিছু খায় না, শুধু মন মরা হয়ে বসে থাকে। রাসেল কি যেন ভেবে খাবার খেতে শুরু করে। একবার রাসেলকে জুই খাওয়াই দেয়, আবার রাসেল জুইকে খাওয়াইয়া দেয়। এইভাবেই খাবার পর্ব শেষ করে জুই বাইরে চলে যায়। আর রাত হওয়া আর শরীর অনেক ক্লান্ত থাকার কারণে রাসেল বিছানায় গা এলিয়ে দিতে ঘুম চলে আসে। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পারে বাড়ি ভর্তি মানুষ। আসলে রাসেলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মানে 10টায় উঠেছে। আপনারা ভাবতেছেন কেউ তাহলে ডাকলো না কেন? এটা ভুল, শিখা অনেকবার ডেকেছে, কিন্তু মহারাজ ঘুম থেকে ওঠার নামগন্ধই দেয়নি। রাসেল, ঘুম ভাঙলো তাহলে? হুম। তখনই একটি লোক রাসেলের বাবাকে জিজ্ঞেস করে। ভাইজান, এই ছেলেটিকে? রাসেলের বাবা কিছু বলতে যাবে তার আগেই আঙ্কেল, আমি বাসায় ভাড়া থাকি, আর কিছু না বলেই চলে এলাম। এই কথা শুনে রাসেলের বাবার মনটা খারাপ হয়ে গেল। দেখতে দেখতে দুপুর পেরিয়ে যায়, রাসেল এখনো রেডি হয়নি দেখে শিখা দেখতে যায় রাসেল কি করতেছে। এই যে মিস্টার বর, এখনো রেডি হননি কেন? শিখার কথায় রাসেল সামনে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে কোনো এক পরী তার রুমে এসেছে। শিখা তো রাসেলের তাকানো দেখে লজ্জায় লজ্জাবতী হয়ে গেছে। এমন করে তাকিয়ে কি দেখো শুনি? লাজুক কণ্ঠে বললাম। পড়ি? কি পরি কোথা থেকে আসলো? অবাক হয়ে এদিক ওইদিক তাকিয়ে বললাম। না না, এমনি বলেছি। ইস, এখন যদি ওকে বুকের সাথে জড়িয়ে ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিতে পারতাম। না, আমি সব কি ভাবছি, ছি ছি ছি। বিড়বিড় করে কি বলতেছো শুনি? অনেক সুন্দর লাগতেছে এই শাড়িতে। আসলেই অনেক সুন্দর লাগছে। হিজাব করার কারণে যেন রূপের রেখাটা আরো ফুটে উঠেছে। ধন্যবাদ মিস্টার বর, এখন কথা না বলে তাড়াতাড়ি রেডি হন, আম্মু রেগে আছে আপনার উপরে। আচ্ছা, আমি রেডি হয়ে আসতেছি, তুই যা। না, সেটা হবে না, তোমার সাথেই যাব। আমি কি তাহলে তোর সামনে চেঞ্জ করবো নাকি? করো, সমস্যা কি? আমি তো তোমার বউ, প্রতিবেশী ভাবে থোড়াই না। হাসতে হাসতে বললাম। তোরে তো। রাসেল শিখাকে ওয়ালের সাথে চেপে ধরে। শিখা বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। রাসেলের নিঃশ্বাস যেন ওর নিঃশ্বাস এক হয়ে গেছে। আজ প্রথম কেউ শিখাকে এত কাছে এসেছে। ইস, এই যেন এক চরম রোমান্টিক দৃশ্য। হঠাৎ রাসেলের ধ্যান ভাঙে, তাড়াতাড়ি শিখাকে ছেড়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। এটা কি হলো মিস্টার খবিশ গন্ধার কালোভূত টিকটিকি? এটা কিস তো করতে পারতি, সেটাও করলো না। এত বছর পরে কাছে পেয়েও কিছুই হলো না। তোর এরে তো তেলাপোকার জুস খাওয়াতে হবে, তাহলে বুদ্ধি হবে। ভিড় করে এসব বলছে আর নিজে নিজেই হাসতেছে শিখা। ঠিক তখনই ওয়াশরুম থেকে রাসেল বেরিয়ে আসে। অনেক সুন্দর লাগছে, দুজনকে একই ড্রেসে মানিয়েছে। শিখা তো এক ধ্যানে তাকিয়েই আছে। এই মিস, চলেন। এভাবে হা করে থাকলে মুখে মশা তেলাপোকা ঢুকে যাবে। তেলাপোকা নাম শুনতেই শিখা দৌড়ে এসে রাসেলকে জড়িয়ে ধরে। রাসেল তো অবাক যে শিখা এমন একটা কাণ্ড করবে। এটা কি হচ্ছে? আমাকে বাঁচাও, আমি তেলাপোকা দেখে অনেক ভয় পাই। ও, এই ব্যাপার। তেলাপোকা নেই, আমি এমনি বলেছি। বুঝি নাই, মেয়েরা সবাইকে ভয় দেখায়, অথচ এতটুকু তেলাপোকা দেখে নিজেরাই ভয় পায়। আজব ক্যারেক্টার মাইরি। সত্যি তো? সত্যি। তখন শিখা রাসেলকে ছেড়ে দেয়, এক বস্তা লজ্জা পেয়ে যায়। তারপর শিখা আর কোনো কিছু বলে না, তাই দাঁড়িয়ে আছে একে অন্যের দিকে তাকিয়ে। চারিদিকে যে সুর উঠেছে, বর এসেছে বর এসেছে, সেই শব্দ এদের কানে পৌঁছায় নাই এখনো মনে হয়।
রাসেলের ধ্যান ভাঙে মোবাইল কল আসার শব্দে। কলটা রিসিভ করে। হ্যাঁ নীল বল। ওই শালা, আমি এসে গেছি, তুই আয়। তুই তো লোকেশন দে আমাকে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, দিছি দেখ। রাসেল তো লোকেশন পেয়ে অবাক হয়ে যায়, কেননা লোকেশনে নীলকে এখানেই দেখাচ্ছে। কথা বলস না কেন? আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই না আসলে যাবো না? তুই মনে হয় লোকেশন ভুল দিছস, না হলে আমার এখানেই তোকে দেখাচ্ছে কেন? আচ্ছা লোকেশন ঠিকই আছে, তুই চশমা দিয়ে দেখ, শালা খচ্চর বেটা। তুই কার বাড়িতে সেটাকে বলতো। এইদিকে এদের সব কথা তো শিখার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না, শুধু তাকিয়ে দেখতেছে। আমার শ্বশুরের নাম রায়হান চৌধুরী। এই নাম শোনার পরে রাসেল অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। এটা কি করে সম্ভব? আচ্ছা তুই থাক, আমি আসতেছি বলেই কল কেটে দিলাম। আচ্ছা জুই এর হবু বরের নাম কি নীল মাহমুদ? আমার বান্ধবী নীলার ভাই। কেন? অনেকটাই অবাক হয়ে বললাম। কি? আচ্ছা নিচে যাওয়া যাক। দুজনেই সিঁড়ি দিয়ে নিচে নামতেছে আর সবাই তাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে বলিউডের নায়ক নায়িকা একসাথে নিচে আসতেছে। শিখার খুব ভালো লাগতেছে যে রাসেলের সাথে আছে। রাসেল তাড়াতাড়ি শিখার কাছ থেকে বাইরে গিয়ে দেখতে পায় নীল দাঁড়িয়ে আছে। ওই বেটা আগে বলস নাই কেন যে তুই এই বাড়িতে বিয়ে করতেছিস? আগে তুই বল, এখানে কেন? আমি তো এখানেই থাকি। এইদিকে এরা দুজন কথা বলছে আর সবাই এদের দিকে তাকিয়ে আছে। তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে, রাসেল বাবা, তুই নীলকে চিনিস নাকি আগে থেকেই? আমার বন্ধু। বাবা, ও আমার বন্ধু বললে ভুল হবে, ও আমার ভাই। মিষ্টি খাওয়ানোর জন্য বসার ব্যবস্থা করে। সেখানে আবার খেলার ব্যবস্থা করেছে রহিম চাচা, বাড়ির দারোয়ান। বাবা, এই ডিশে পানি রাখা আছে। এখন কথা হলো ডিশ থেকে পানি স্পর্শ না করে শুকিয়ে ফেলতে হবে। যদি না পারো টাকা দিতে হবে 20,000। সবাই তো অবাক। ব্যাটা বলে কি হাত দিয়ে ধরা যাবে না, পাইপ দিয়ে চুষে খাওয়া যাবে না, এটা কিভাবে করবে? বন্ধু, কেউ পারবে না, যদি পারিস সেটা তুই, না হলে টাকা দিয়ে দে। তাড়া? এত তাড়া কিসের? এটা একটা সাধারণ গেম, বুদ্ধি খাটালেই পারা যাবে। তো তোমাদের বুদ্ধির ভান্ডার খুলে খেলাটা শেষ করো। ঠিক আছে, আপনি আমাকে কাঁথা বা ফোম এনে দেন। সবাই অবাক, ব্যাটা বলে কি? তারপর কাঁথা এনে দেয় আর সেই কাঁথা রাসেল ডিশের মধ্যে রাখে। একটু পরেই দেখে ডিশে পানি নেই, কাঁথা সবটুকু পানি চুষে নিয়েছে। এটা দেখে সবাই অবাক আর রহিম চাচা টাকা না নিয়েই চলে যেতে নিতেই, চাচা টাকাটা নিয়ে যান, এটা একটা মজা, তাছাড়া কিছুই না। বাবা, দিতেই যখন চাচ্ছ তখন 10,000 দাও, পুরো না, কারণ আমি তো হেরেই গেছি। এইভাবে অনেক কথা বলে সকল কাজ শেষ করে ভিতরে চলে আসে। খাবার পর্ব শুরু হয়। সবাই এক জায়গায় বসতে দিয়েছে, কিন্তু নীলকে আলাদা। তাকে নাকি বাড়ির মেয়েরা খাবে, কিন্তু নীল রাসেলকে ছাড়া বসবে না। কি জ্বালা রে ভাই, নিজের আপন বোনের বিয়েতে বন্ধুর কোলদার, গ্রাম্য ভাষায় বরের বোন জামাই বা বন্ধুদের কোলদারা বলে হয়ে থাকতে হচ্ছে মনে হয়। তারপর রাসেল গিয়ে নীলের সাথে বসে পড়ে। খাবারের মেইন দায়িত্বে আছে শিখা। যাক, ভালোই মানাবে, জামাই বরযাত্রী আর বউ কন্যার পক্ষে জমবে খেলা। সব খাবার এনে সাজিয়ে রাখে। নিন, এবার আপনারা খাবার পর্ব শুরু করুন। না, একটু মজা করা যাক, বিয়াইন বলে ভাগে পাইছি। খাবো তো, আগে বলেন আপনার ড্রেস আমার ড্রেস এক হলো কিভাবে? টিকটিকি খুবই খাটাস বেড়া, সবার সামনে মজা নিবা তাই না? তোমার মজা আমি বের করছি, দাঁড়াও। বিআইয়ের মনে একটা টান আছে না? ও তাই বুঝি। না বাবা, বেশি কথা বলা যাবে না, তাহলে বিপদ আমারই হবে। আর কিছু না বলেই খাওয়া শুরু করে। রাসেল একটু খাচ্ছে বেছে বেছে, কারণ নানান রকমের কাহিনী করেছে খাবারের সাথে। যেমন ধরে ডিম সাজিয়েছে আলু, ভর্তা সাজিয়েছে মরিচের গুঁড়ো দিয়ে,
এভাবে আরও অনেক আছে, সাথে ভালো আছে, কিন্তু যে না বুঝবে তার কপালে পুরলো বলে। কি গো বিআই সাহেব, কথা বলছো না যে, বোবা হয়ে গেলেন নাকি? সবাই হা হা করে শুরু করলো। রাসেল কিছু বলতে যাবে অমনি পানি পানি, মা গো মুখ পুড়ে গেল গো, মুখ পুড়ে গেল। দুলা ভাই এই নিন পানি। আর মান সম্মান শেষ করবেন নাকি? এইভাবে নানান কাহিনীর মধ্যে খাবার পর্ব শেষ করে এখন নাকি টাকা দিতে হবে, তাও আবার লটারি সিস্টেম। এখন এখান থেকে একটা কাগজ তোলেন, যা লেখা থাকবে সেইটাই দিতে হবে। কি বলেন? এখন কাগজে যদি লেখা থাকে আমাকে চান, তাহলে কি সেটা দেওয়া সম্ভব নাকি? খচ্চর বেটা, তোরে তো আমি তেলাপোকার জুস ইঁদুরের স্যুপ খাওয়াই ছাড়বো। দিতেই হবে ফ্রি ফ্রি। তো এত সুন্দর সুন্দর মেয়ে জীবন সঙ্গী হিসেবে পাবেন। নাই, শাকচুনির লগে কথায় পারা যাবে না। একটা তুলে দেখি। তখন রাসেল একটা কাগজ তুলতে দুটি তোলে, যেটা কেউ বুঝতে পারে না। লুকিয়ে কাগজটা খুলে দেখে একটাই 0 টাকা আর একটাই 50,000 টাকা। তো রাসেল 50,000 টাকারটা খেয়ে ফেলে। ব্যান সাহেবা, এই নিন, আপনারা খুলে দেখেন কি লেখা আছে। তখন শিখা হাতে নিয়ে খুলে দেখে 0 টাকা, মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটা কিভাবে হলো? সুন্দরী কাউট বিআইন সাহেবা, এই নিন 5 টাকা। আপনারা তো কোনো টাকাই পান না, তাও আমি দিচ্ছি। ললিপপ কিনে খাইয়েন। শিখা তো রাগে কটমট করতে থাকে। রাগে সেখান থেকে চলে যেতে নিলে রাসেল আবার ডাকে, ম্যাডাম এটা রাখেন, আমরা মজা করলাম। বউটাকে এত কষ্ট দেওয়া কি ঠিক হবে বলেন? হতে পারি টাকা দিয়ে শপিং করবে। শিখা টাকা না নিয়ে চলে যায়, কিছুই বলতে পারছে না। রাসেল আজকে যেন সবার সামনে বেশি করছে। সব কিছুরই একটা সীমা থাকে, কিন্তু রাসেল সেটা ভুলে গেছে। দেখ রাসেল, ভাবির সাথে তুই লাগতে গেলি কেন? এমনিতেই ভাবির মনে অনেক কষ্ট। আমার সম্বন্ধী বাড়ি ছেড়ে চলে গেছে। তোর ভাবি শুরু করেছে, আমার কি দোষ? গাধা, তুই তো আর জানোস না তোর সম্বন্ধীটাকে। তাও তুই একটু বেশি করেছিস। টাকা দিলে কি হতো? তোর কি কম আছে নাকি? এইভাবে নানান কথাবার্তার মাঝে দিয়ে বিয়ের সকল কার্য শেষ হয়ে যায়। নীলরাও চলে গেছে। এখন বাড়িতে মেহমান খুব একটা নেই বললেই চলে। রাত 10টা, রাসেল শুয়ে আছে। একটু ক্ষুধাও লেগেছে, কিন্তু এই বাড়ির খাবার তো খাবে না। তখন তা অনেক কষ্টে খেয়েছিল। এসব ভাবনার মধ্যেই বুঝতে পারে কেউ তার রুমে আসতেছে। একটু পরে দেখে তার মা বাবা এসে হাতে খাবার নিয়ে। বাবা তুই খেয়ে নে। আমি তো বলে দিয়েছি বাড়ির খাবার আমি খাবো না, তাহলে কেন এসেছেন খাবার নিয়ে? বাবা তুই নিজেকে আর কত কষ্ট দিবি? আমাদের কি কষ্ট হয় না বল? নাকি তুই মনে করেছিস কষ্ট শুধু তোর একাই হয়? আমরা সবাই পাথরের তৈরি, কোনটা? যদি কষ্ট পেতে তাহলে আর সেই দিন অমনটা করতে পারতে না, বলতে পারতি না আমি তোমাদের সন্তান না। বাবা দেখ, আমরা মানছি আমরা ভুল করেছি, সত্যিটা না জেনে। তাই বলে কি তুই এইভাবে আমাদের কষ্ট দিবি? আমাদের ক্ষমা করে দে না। না জানি কখন মরে পড়ে থাকবো, তখন তোর থেকে ক্ষমাটাও চাইতে পারবো না। রাসেলের বাবা চোখে জল। আসলেই ছেলেরা সহজে কান্না করে না, কিন্তু খুব বেশি কষ্ট পেলে চোখের জলকে বাধা মানতে পারে না। রাসেল শুধু শুনেই যাচ্ছে, এখন তার চোখেও পানি। বাবা বল, কি করলে আমাদের ক্ষমা করে বুকে টেনে নিবি? তোর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে বলে ওর পায়ে পড়তে নিচ্ছি অমনি। ছি আম্মু, তুই আমার পা ধরতেছো? এতটা অমানুষ আমি নই যে নিজের মাকে দিয়ে ক্ষমা চাওয়ার জন্য পা ধরাবো। তোমাদের আমি সেই কবেই ক্ষমা করে দিয়েছি। দাগের কথাগুলো মনে পড়লেই রাগকে সামলাতে পারি না। রাসেল ওর বাবা মাকে বুকে জড়িয়ে ধরে বলল, আজকে ওর বাবা মার মনে আনন্দের যেন কোনো কমতি নেই। নিজের ছেলে রাগ অভিমান ভাঙাতে পেরেছে। এদিকে বাইরে থেকে শিখা এই দৃশ্য দেখে আর খুশিতে চোখের জল মুছতেছে। বাবা হা কর, আজ কত বছর হলো তোকে নিজের হাতে খাওয়াতে পারি না। আম্মু, আমিও খুব মিস করি তোমার হাতে খাবার খাওয়া। তোমার হাতে যেই জাদু আছে সেটা কোথাও পাই না। বাবা তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেই। না মা,
তোমার অনেক কষ্ট হচ্ছে জুয়ের জন্য, আমি সেটা জানি। এখন তোমরা গিয়ে শুয়ে পড়ো। বাবা দেখ, আমাদের তো ক্ষমা করলি, এখন কি শিখাকে ক্ষমা করা যায় না? মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। যেদিন তোর সাথে বিয়ে হয়েছে সেদিন থেকে 1 সেকেন্ডের জন্য আমাদের রেখে একা কোথাও যায়নি। তাহলে ওর সাথে এমন করা কি ঠিক হবে বল? ওকে ক্ষমা করে দে না বাবা। হ্যাঁ বাবা, ওকে ক্ষমা করে দে। ভুল তো মানুষই করে, ও না হয় একটা ভুল করেছে। তোমরা আর কথা বললে আমি কিন্তু আবার বাড়ি থেকে চলে যাব, তখন আমাকে আর চাইলেও খুঁজে পাবে না। না বাবা, আমরা বলবো না। তোর যা ভালো মনে কর, তবে পরে আবার আফসোস করিস না মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়ে। বলেই তারা চলে গেলে এদিকে শিখা দৌড়ে গিয়ে রুমে ধুম করে খাটে শুয়ে বালিশ ভিজিয়ে ফেলে কান্না করে। রাসেল, তুমি কেন বোঝো না? আমি তোমার দেওয়া কষ্টগুলো আর সহ্য করতে পারতেছি না। আমাকে কি ক্ষমা করা যায় না? চোখে ঘুম নেই, আছে শুধু পানি। কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে। এদিকে রাসেল বিভোর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রাসেলের ঘুম ভেঙে যায়। উঠে গিয়ে দেখতে পায় শিখা ভয়ে কান্না করতেছে ওর আম্মুর গলা ধরে। আমার কি হয়েছে? এত রাতে চিৎকার চেঁচামেচি কেন করছো? ও তো একা থাকতে ভয় পায়। এতদিন জুই ছিল সাথে, কিন্তু এখন তো একা, তাই ভয় পেয়েছে। কি, এত বড় একটা মেয়ে নাকি ভয় পায়? তুমি সাথে নিয়ে যাও, আমার ঘুম ডিস্টার্ব কেন করতেছে? আমাদের সাথে কিভাবে থাকবে? আর একাও থাকতে পারবে না। বা তোর রুমে নিয়ে যা প্লিজ। তোরই তো বউ নাকি? বউ মাই ফট, আমি ওকে আমার রুমে কেন নিতে যাব? বাবা এমন করিস না, মেয়েটা একা ভয় পায়। যদি রাতে কিছু হয় তখন কি হবে ভেবে দেখেছিস? রাসেল কি যেন ভেবে শিখাকে সাথে নেওয়ার জন্য রাজি হয়। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। বলেই রাসেল রুমে চলে যায়। একটু পরে শিখা এসে বিছানায় শুতে যাবে মাত্র বালিশ ঠিক করতেছে অমনি। তোর সাহস কি করে হয় আমার বিছানায় শুতে আসার? নাম বিছানা থেকে। তাহলে আমি শোবো কোথায়? আর এইখানে থাকার তো আমার অধিকার আছে, তাহলে শুতে পারবো না কেন? এত কথা না বলে যা সোফায় গিয়ে শুয়ে পড়, নাহলে চলে যা। শিখা দেখলো এই খাসটার সাথে কথা বলে লাভ নাই, তাই নিচে বিছানা করে শিখা শুয়ে পড়ে। কিছু রাত বাদে আবার চিৎকার শুরু করে। এই তুই কি শুরু করলি বলতো? শান্তিতে ঘুমোতে দে। আমি একা ভয় পাই। এই রুমে আমি থাকতে তুই একা কিভাবে? তুমি তো আমার কাছে নেই, তাহলে ভূত এসে আমাকে নিয়ে যাবে। এতদিন তো জুইকে জড়িয়ে ধরে ঘুমাইছি। কি জ্বালায় পড়লাম রে ভাই, ঘর মানুষ থাকতেও নাকি ভয় পায়। এই উপরে এসে ঘুমা, কিন্তু এই বর্ডার পার করে এদিকে আসবি না বলে দিলাম। তখন শিখা দৌড়ে রাসেলের পাশে এসে শুয়ে পড়ে। সকালে শিখার আগেই রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল বিছানা থেকে ঘুম ঘুম চোখে উঠতে যাবে, কিন্তু উঠতে পারে না। কেন উঠতে পারতেছে না সেটা দেখার জন্য তাকাতেই অবাক হয়ে যায়। কেননা শিখা ওর বুকে মাথা রেখে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমনভাবে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। খুব মায়াবী লাগছে শিখাকে। ঘুমন্ত অবস্থায় একটা মেয়েকে যে এতটা সুন্দর লাগে সেটা রাসেল আজ প্রথম দেখলো। রাসেল আস্তে করে শিখার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দেয়, এমনভাবে যেন বুঝতে না পারে। রাসেল ওকে আস্তে করে বুক থেকে সরিয়ে বালিশে শুইয়ে দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। এইদিকে শিখার ঘুমটাও ভেঙে যায়। রাতে কি অবস্থায় ছিলাম কে জানে। যাক, তাও তো ওর মুখ দেখে ঘুমাতে পারবো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এসব ভাবতে ভাবতে শিখা উঠে ওয়াশরুমে যেতে নিলেই রাসেলও বের হয়ে আসতে নিছে। ঠিক তখনই ধুম। কি ভাবছেন আপনারা? শিখা পড়ে গেছে? আরে না, জামাই থাকতে কি বউকে পড়ে যেতে দিবে নাকি? রাসেল সিনেমার মতো স্টাইলে শিখাকে বাহু জোরে আঁকড়ে ধরেছে। শিখার যেন সারা শরীরে শিহরিত হয়ে যাচ্ছে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া তার শরীরকে স্পর্শ করেছে।
এইদিকে রাসেলের তো খুশিও লাগতেছে, আবার রাগকে কন্ট্রোলও করতে পারছে না, তাই শিখাকে ছেড়ে দিয়ে ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। চোখকে ফ্রিজে রেখে চলাফেরা করস নাকি? আর আবার ওয়াশরুমে কেন যাচ্ছিস? রুমে জায়গা দিয়েছি ভেবে দেখে ভেবে নিস না যে আমার হৃদয় জায়গা পেয়েছিস। ভুলেও কখন আমার ব্যবহার করার কোনো জিনিস ধরার সাহস করবি না, কথাটা যেন মনে থাকে। তুমি আমার সাথে কেন এমন করো? আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমাকে কি ক্ষমা করা যায় না? কি করলে ক্ষমা পাবো? তোমার থেকে কেঁদে কেঁদে বললাম। ক্ষমা আর তোকে দিতে পারবি? আমার পুরনো হাসি খুশি সব ফিরিয়ে দে আমার বাবা মা বোনের আদর ভালোবাসা। দিতে পারবি আমার হারানো সম্মান? রাসেলের চোখে পানি, আর শিখা তো কেঁদে যাচ্ছে। দুজনে চুপ, কারো মুখে কোনো কথা নেই। সেটা হয়তো পারবো না, তবে তুমি যদি চাও তাহলে আমার জীবন দিয়ে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারি। রাসেল কোনো কথা না শুনেই নিচে চলে যায়। এদিকে শিখা ঠাই একই জায়গায় দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে। এদিকে রাসেল সোফায় বসে ভাবতেছে না। আজকে শিখার সাথে একটু বেশি করে ফেললাম। যাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি তাকে এমন কষ্ট কিভাবে দিতে পারলাম? না, ওকে আর এভাবে কষ্ট দেওয়া যাবে না। যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে, এখন তো অনেক ঘটনা ঘটে যে স্বামীর অবহেলা অত্যাচার সহ্য করতে না পেরে বউ নিজের ক্ষতি করে ফেলে। না, ওকে আপন করে নিতে হবে। এইভাবে কেটে যায় 1টি মাস। বাবা নীল, একটা সমস্যা হয়েছে যা তুমি পারো শুধু সমাধান করতে। বাবা বলে কি এমন কাজ যা আমি ছাড়া সমাধান হবে না? আমি একটা বড় প্রজেক্ট পেতে চলেছি যেটা আরকে কোম্পানির মালিক না বললে পাবো না, আর তার সাথে নাকি তোমার অনেক মিল আছে। রাসেলের বাবার কথা শুনে নীল পাগলের মতো হাসতে শুরু করে। এই নীল, বাবা তুমি পাগল হয়ে গেলে নাকি? এভাবে হাসতেছো কেন? আম্মু, এই কোম্পানি তো আমার বন্ধু রাসেলের, সেই জন্য হাসতেছি। আমার ছেলে আরকে কোম্পানির মালিক, আর আমি জানি না। ছেলে কথাটা শুনে নীল সহ নীলার স্বামী অবাক হয়ে যায়। নীলা তো আগে থেকেই জানে। বাবা, রাসেল আপনার ছেলে মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, রাসেল আমার ছেলে। তারপর সব কিছু খুলে বলে। এত কিছু হলো, আর রাসেল আমাকে একটু জানালো না ওর সাথে কথা নেই। তখনই রাসেল সিঁড়ি দিয়ে নিচে নামতে চাইলো। কে কার সাথে কথা বলবে না শুনি একটু? তুই জুইয়ের ভাই, সেটা আমাকে বলস নাই কেন? সেটা আগে বল। এই রে পাগলা খেপেছে, তোকে বলি নাই কারণ তুই কষ্ট পাবি বলে। রাসেল, বাবা কি বলে দেখ, তোর কোম্পানি থেকে একটা প্রজেক্ট নেবে, কিন্তু তার জন্য আরকে বলতে হবে। আব্বু, এটা আমার কোম্পানি, সো নো চিন্তা। এইভাবে রাগ অভিমান ভুলে সবাই বসে গল্প করে। ভাইয়া অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না, প্লিজ চল না কোথাও লাঞ্চ করে আসি। জুই কিন্তু কথাটা মন্দ বলে নাই। চল সবাই একটু ঘুরে আসি। তাহলে সবাই রেডি হয়ে আসুক, আমারও রেডি হই। তবে সবাই এক পোশাক পরতে হবে। এক পোশাক পরবে ঠিক আছে, তবে আমারও একটা আবদার আছে। কি আবদার তোর শুনি? আমি চাই তুই আর ভাবি এক পোশাক, আমি আর রাফি এক পোশাক, শিখার রাসেল এক পোশাক পরবো, খুবই সুন্দর লাগবে। তোর আইডিয়াটা কিন্তু অনেক ভালো, এটা করলে মন্দ হবে না। শিখা তো শুধু সবার কথা শুনেই যাচ্ছে, কিছু বলছে না। কি বা বলবে? নিজের স্বামীর কাছেই তার কথার কোনো দাম নেই, সেখানে এখন কথা বললে দাম দিবে কে? আমি পড়তে পারবো না। ভাইয়া প্লিজ পর, আমার জন্য হলেও অনেক মজা হবে, প্লিজ ভাইয়া প্লিজ। কেন জানি আদুরের বোনের কথা রাসেল ফেলতে পারলো না, রাজি হয়ে গেল। তারপর সবাই যার যার মতো রেডি হয়ে নিচে আসে। অসম্ভব সুন্দর লাগতেছে সবাইকে, কেউ কারো থেকে চোখ সরাতে পারছে না। আমার ছেলে মেয়ের উপর যেন কারোর নজর না লাগে। তারপর সবাই গাড়ি নিয়ে প্রথমেই একটা পার্কে চলে আসে। নীল আর জয়ী, নীল আর রাফি আলাদা আলাদা বেঞ্চে বসে, এদিকে রাসেল আর শিখা একে অন্যের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতেছে। কেউ কিছু বলছে না আর বসেও না। ভাইয়া তোদের কি
বসার জন্য আলাদা কাঠ দিয়ে বসতে বলতে হবে নাকি? তারপর মন না চাইতেও রাসেল আর শিখা বসে পড়ে। তার অনেক সময় গল্প করে একটা রেস্টুরেন্টে চলে আসে। সবাই একটা টেবিলে বসে। রাসেল যখনই খাবার অর্ডার করতে নিবে তখন পিছন থেকে কেউ বলে ওঠে। আরে রাসেল, তুমি এখানে? তখনই সবাই আদনানের দিকে তাকায় আর নীলা তো অবাক হয়ে তাকিয়ে আছে। আর আঙ্কেল যে, এই তো একটু ঘুরতে বের হয়েছিলাম, কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? আর ভালো আছি। আর আঙ্কেল আসেন, পরিচিত হয়ে নি। এ হচ্ছে নীল, আমার বন্ধু, ভাই। আর এটা আমার বোন, নীলের স্ত্রী। স্ত্রীর কথাটা শুনে আদনান অবাক হয়ে যায়। ছেলে বিয়ে করেছে আর একটি বাড়ির জন্য বাবাকে বলল না। এ হলো নীলা, নীলের বোন। আর এ হলো রাফি, নীলার স্বামী। আর এ হলো বলতে হবে না, ওকে? আমি জানি ও তোমার বউ, মানে গল্পের সেই মেয়ে। রাসেল, তুই এনাকে আগে থেকেই চিনিস? কখনো বলিসনি তো? চিনি তো, সেই জেলা সাহেব। কিন্তু তুই চিনিস নাকি? কোনো বেইমানকে কি করে ভুলতে পারি? বেইমান মানে কি? এসব বুঝলাম না তো। কি? আমি বলছি শোনো, নীল আর নীলা আমার ছেলে মেয়ে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। কি বলছে এসব? নীল আর নীলাই তাহলে আপনার সেই ছেলে মেয়ে? হ্যাঁ রাসেল, কিন্তু এনাকে আমার বাবা বলে মানে না। ইনি টাকার জন্য সব করতে পারে। টাকার জন্য আমার বেইমান ঘটনা কি? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। একটু বুঝিয়ে বললেই তো সব ক্লিয়ার হয়ে যায়। রাসেল, আমি আজকে একটা সত্য ঘটনা বলবো তোমাদের, যেটা তোমরা কেউ জানো না। কি কথা? তাহলে শোনো। একদিন আমি আর নীলের আম্মু বাজারে গিয়েছি। তখন নীল আর নীলা ছোট, ওদের রেখে গেছি। আসার সময় আমাদের ফোনে একটা কল আসে। রিসিভ করলেই বলে এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা নীলের আম্মু, তুমি একাই ড্রাইভারের সাথে চলে যাও, আমি এখান থেকে ঘুরে আসি। ফোন করে কেউ দূরে দুর্ঘটনা বলেছে বলল। আচ্ছা, সাবধানে যেও। তারপর আমি সেখানে চলে যাওয়ার জন্য একটা গাড়িতে উঠে তখনই নীলের আম্মু চিৎকার করে ওঠে। আমি পিছনে ফিরেই দেখি একটা গাড়ি নীলের আম্মুর গাড়িকে পিছিয়ে দিয়ে চলে গেল। কাছে গিয়ে দেখি কেউ জীবিত নেই। সেদিন থেকে নীল আর নীলা আমাকে দেখতে পারে না। তাদের ধারণা আমি টাকার লোভে তার আম্মুকে একা রেখে চলে গিয়েছি। আমি পরে জানতে পেরেছি অ্যাক্সিডেন্টটা কেউ ইচ্ছা করে করেছে, আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। কে ছিল সেই লোকটা? আপনি কি তাকে চিনতে পেরেছেন? একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। সেই লোকটা আর কেউ না, সে হলো আমার একমাত্র শত্রু, বলতে গেলে শিখার বাবারও শত্রু। সে হলো তোমাদের কলেজের প্রিন্সিপাল। এটা শুনে সকলেই অবাক। স্যার কিভাবে এই সকল কাজ করতে পারে ভাবতেই অবাক লাগে। তাকে দেখে তো এটা বোঝাই যায় না। এসব কথা শুনে নীল ও নীলার কান্নায় ভেঙে পড়ে আর বাবাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতেই থাকে। বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। কখনো তোমার মনের অবস্থা বুঝতে চেষ্টা করিনি। আমি কি তোমাদের সাথে রাগ করতে পারি বলো? আমি জানি তোমাদের একদিন ঠিকই ভুল ভাঙবে, সেদিন ঠিকই বুঝবি। আজ আমি অনেক খুশি। এইখানে যেন সবাই খুশির জোয়ারে ভেসে যাচ্ছে, শুধু শিখার মনে কোনো আনন্দে নেই, যেটা রাসেল ঠিকই খেয়াল করেছে। বাবা, আজকে তোমাদের একটা সত্যি কথা বলবো, তা তোমরা কেউ জানো না। মা বলো, কি এমন কথা? রাসেল, তোমার মনে আছে কলেজে শিখার সাথে তোমার কখনোই পড়তো না? তুমি ওকে যে থাপ্পড় মেরেছিলে, তার জন্য শিখা তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই আমাকে দিয়ে তোমাকে খালি রুমটা যেতে বলে। আমিও তো অনেক বোঝানোর পরে শিখা বুঝতে পারে তোমার সাথে ওসব করা ঠিক হবে না, কিন্তু তখনই স্যার আসে। কি ব্যাপার, কাজ যেটা ভেবেছো সেটা না করেই থেমে যাচ্ছ? এটা তো আর হবে না, তোমাদের এটা করতেই হবে, নাহলে তোমাদের পরিবারের ক্ষতি, সাথে পরীক্ষায় পাশ করতে পারবে না আমি থাকতে। আর শিখা, আমার কথায় রাজি না হলে রাসেলেরও ক্ষতি করব। স্যার দেখেন, আমরা একটা নির্দোষ ছেলের সাথে এটা করতে পারবো না। ঠিক আছে, করতে হবে না, তাহলে আমি কাজটা শুরু করে দেই। না স্যার, আমি রাজি। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, যার জন্য এমন একটা জঘন্য কাজ করতে বাধ্য হয়েছিলাম।
আমাদের ক্ষমা করে দিও। কথাটা বলেই দিলাম, কারণ শিখার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি তোকে কখনো ছাড়বো না। রাসেল ঠিক বলেছে, আমি দেখেছি। শিখা কান্না করেই যাচ্ছে, যেন কান্না থামতেই চাচ্ছে না। সবাই অনেকভাবে বোঝাচ্ছে, তবুও কান্না থামছে না। ছি, আমি সত্য না জেনে একটা মেয়ের সাথে এমন করেছি, এত কষ্ট দিয়েছি জানো। আর কিছু সময় অপেক্ষা করো, তোমার কষ্টের অবসান ঘটবে। অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। এইভাবে অনেক কথা বলে সবাই বাসায় চলে আসে। বাসায় এসেই রাসেল দেখতে পায় সোফায় তার শ্বশুর শাশুড়ি বসে রাসেলের বাবা মায়ের সাথে কথা বলতেছে। শিখা ওর বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এভাবে কাঁদিস না মা, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তা মা, তুই কেমন আছিস? আব্বু অনেক ভালো আছি। তোমার মেয়ের জামাই তো আমার কাছে কোনো কষ্টের ছায়াকে আসতে দেয় না। তাহলে বলো, ভালো না থেকে উপায় আছে? তোমরা কেমন আছো? শিখা এই কথাটা রাসেলকে ভাবিয়ে তোলে। টিকা তো সত্য কথাগুলো বলে দিলেই পারতো, তাহলে মিথ্যের আশ্রয় কেন নিল? নাকি আমাকে সত্যি খুব ভালোবাসে, না কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ মা, আমরাও ভালো আছি। তা বাবা রাসেল, আমাদের ক্ষমা করে দিও। সেদিন রাগের মাথায় না জানি কত কি বলেছি। ভালো আছি। আর ক্ষমা চাচ্ছেন কেন? আমি আপনাদের সেদিনই ক্ষমা করে দিয়েছি, যেদিন আমি বাড়ি থেকে চলে গিয়েছি। আপনারা আমার গুরুজন, আপনাদের উপর আমার যতই রাগ অভিমান থাকুক না কেন, সেটা ক্ষণিকের জন্য, স্থায়ী নয়। এইভাবে গল্প করলে কি সবার পেট ভরবে নাকি? আসো সবাই নাস্তা করি। খাবারের কথা তো এদের কারো মনেই নেই। তারপর যে যে খেতে যায় তারা খেয়ে নিল, কারণ রাসেলরা তো খেয়ে এসেছে একটু আগেই, তাই তাদের তো আর খাবার প্রয়োজন পড়লো না। রাসেল রুমে গিয়ে বসে আছে আর ভাবতেছে। আমি শিখার সাথে এসব করতে পারলাম কিভাবে? ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমার কথা ভেবে এসব করতে বাধ্য হয়েছে। এসব ভাবছে, ঠিক তখনই শিখা রুমে আসে। একটা কথা বলবো, রাখবে? তেমন জোর করব না, কারণ জোর করার কোনো অধিকার আমার তো আর তোমার উপরে নেই। রাসেল ভাবছে কি এমন কথা যেটা বলার জন্য অনুমতি লাগবে। বলো, কি এমন কথা যা বলার জন্য অনুমতি চাইছো? আরে আজকে আবার এই গন্ডারটার কি হলো? তুমি করে বলছে এর জন্য তেলাপোকার জুস খাওয়াইতেই হবে। আজকে তো আমার বাবা মা এসেছে, তাই যদি আমার সাথে ভালো একটু ব্যবহার, মানে তারা যেন বুঝতে না পারে যে তুমি আমাকে মেনে নাওনি, তাহলে তারা অনেক কষ্ট পাবে। বলেই শিখা রাসেলের পায়ে পড়ে যায়। রাসেল আর সহ্য করতে না পেরে শিখাকে বুকে জড়িয়ে নেয়। শিখা তো রাসেলের এমন কাণ্ড দেখে 1000 ভোল্টের শক খেয়েছে। তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা হয় না। ক্ষমা করে দাও প্লিজ। রাসেলের চোখে পানি আর শিখার চোখ দিয়ে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এ যেন কষ্টের বৃষ্টি না, এক ফোঁটা কষ্টের মাঝে সুখের বৃষ্টি। না, তুমি যা করছো সেটা ভুল না। তোমার জায়গায় আমি হলে হয়তো এর থেকে বেশি করতাম। আর ক্ষমা চাইছো কেন তুমি? তোমার ওই বুকের বাম পাশটাই আমাকে একটু জায়গা দিও, যেন সারা জীবন তোমার সেবা করতে পারি। আরে পাগলি, কাঁদো কেন? এই বুকটা তোমার জন্য বুক করা, সে আগে থেকে। কি তাহলে এতদিন আমাকে কষ্ট দিলে কেন? রাগ অভিমান দিয়ে ভালোবাসাটা ঢাকা পড়ে গিয়েছিল। কান্না করলে তোমাকে পেতনির মতো লাগে। কি আমি পেতনি? তবে রে, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলেই রাসেলের বুকে কিল ঘুষি মারতে থাকে। তখনই বাইরে থেকে করতালের শব্দ পেয়ে দুজন দুজনকে ছেড়ে দিয়ে শিখা তো লজ্জায় শেষ। ভাবি, আশেপাশে মানুষদের একটু দেখো। বলেই সবাই হাসতে শুরু করে, আর শিখা তো লজ্জায় দৌড়ে গিয়ে রাসেলের আম্মুকে জড়িয়ে ধরে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আমি আবার ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে তোদের বিয়ে দিব। রাসেলের মা, তুমি ঠিকই বলেছ, কাজটা কালকে করলেই ভালো হবে। শিখা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে রুমে চলে যায়। পাগলি মেয়ে, লজ্জা পেয়েছো? এইভাবে সুখে শান্তিতে পার হয়ে যায়
আজকের রাত। সকালে রাসেলের ঘুম থেকে উঠতে একটু লেট হয়, কারণ আজকে শিখা অন্য রুমে ছিল, তাই ডাকেনি। মহারাজের ঘুম ভাঙলো তাহলে? আমার আজকে ঘুম হয়নি। কেন গো? আমার জানা মতে ঘুমকে তো আর কেজি দরে কিনে আনতে হয় না যে তোমার ঘুম হবে না। তুমিও না পারো বটে। আরে তোমার জন্য মনটা সারা রাত ছটফট করেছে, বুকের উপর খালি খালি লেগেছে। হলে আমার বাবুটারে অনেক কষ্ট পেয়েছো। দাঁড়াও, তোমার জন্য ইঁদুরের স্যুপ করে আনি, তাহলে মনটা ভালো হবে। বলেই রাসেলের গালে টপ করে একটা কিস দিয়ে দৌড়ে চলে যায়। এদিকে রাসেল ভাবে, এটা কি বললো শিখা? কি পাগল হলো নাকি? ইঁদুরের স্যুপ কি মানুষ খায় নাকি? ভাইয়া কি এত মনোযোগ দিয়ে ভাবিস? আর বলিস না, তোর ভাবি মনে হয় খুশির জন্য পাগল হয়ে গেছে। বলে কিনা আমার জন্য ইঁদুরের স্যুপ, তেলাপোকার জুস, ব্যাং ভর্তা, আরো কত কি বললো খাওয়াবে, আবার নিম পাতার গরম চা। ভাইয়া আয় নিচে চল। তারপর রাসেল নিচে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। রাসেল রুমে বসে আছে। তখন শিখা একটা প্যাকেট নিয়ে আসে। জানো, তাড়াতাড়ি এটা পরে রেডি হও, জজ আম্মুর অর্ডার। পড়বো তো, তবে তার আগে আমার কিছু পাওনা আছে, সেগুলো পূরণ করো। বলেই রাসেল শিখার দিকে এগোচ্ছে, আর শিখা পিছনের দিকে যাচ্ছে। এই না না, একদম দুষ্টুমি করবে না, এখন বলে দিলাম। না না, সেটা তো হবে না, আমার তো তোমার সাথে দুষ্টুমি করতেই ভালো লাগে। আরো কাছে যাচ্ছে। শিখা দেওয়ালের সাথে আটকে যায় আর পিছনে যেতে পারে না। রাসেল শিখার দুটি হাত আটকে ধরে নাকের কাছে নাক আনে। এখন স্পষ্ট দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পারতেছে। শিখা চোখ বন্ধ করে আছে, নিঃশ্বাসও ভারী হয়েছে। এ যেন উত্তেজনাপূর্ণ এক চরম রোমাঞ্চকর মুহূর্ত। যেই না রাসেলের শিখার ঠোঁট নিজের দখলে নিতে যাবে, তখনই আম্মু কখন আসলে? রাসেল কথাটা শুনেই তাড়াতাড়ি করে ছেড়ে দেয়, আর শিখা দৌড়ে দরজার কাছে গিয়ে, কেমন দিলাম? ফাজিল ভাইয়া, তোমার তো হচ্ছে, আগে কাছে পাই তখন সুদে আসলে সব উসুল করে নেব। আমাকে বোকা বানানো, তাই না? রাসেল রেডি হয়ে নাই। ওইদিকে শিখাকে পার্লার থেকে কিছু মেয়ে এসে বিয়ের সাজে সাজিয়ে দিয়ে যায়। আর শিখাকে অপরূপ লাগছে। এমনিতেই পরি তার উপরে বিয়ের সাজ, এমনিতেই বিয়ের সাজে নাকি মেয়েদের একটু বেশি কিউট লাগে। আরে বাহ, আমার মামনিটাকে তো অনেক সুন্দর লাগতেছে, কারো নজর না লাগে। পাশে থেকে জুই বলে ওঠে, আমরা যে একটু সেজেছি সেদিকে কারোর খেয়াল নেই, শুধু ভাবিকেই দেখছে সবাই। আরে মামনি, তোকে অনেক সুন্দর লাগতেছে, একদম পরীর বাচ্চা। এদিকে রাসেল, নীল, রাফি, আদনান সাহেব বসে আছে। আচ্ছা রাসেল, আমি তোমাদেরকে স্যারকে অনেক খুঁজতেছি, কিন্তু কোথাও পাইনি। কোথায় গেল সে? রাসেল কথাটা শুনে হাসতে থাকে। এখানে হাসার কি হলো? স্যারের সাথে সব হিসাব শেষ করেছি কেল্লা ফাতে। স্যার এখন আকাশে বসে বসে পরিকল্পনা করছে কার সাথে কি করা যায়। কি? কখন করলে এটা? তারপর রাসেল সব খুলে বলে। এখন বুঝতে পারলেন তো, নাকি কোনো ভেজাল আছে? ভাই আমাদের তো সব খুলে বললে, কিন্তু আপনার ফাটকদের বললেন না, তাই তারা রাগ করতেছে। তাদের একটু বলেন। ও, আপনার তো মনেই নেই। তাহলে আপনারা শোনেন, আমি খোঁজ নিয়ে অনেক কষ্টের পর জানতে পারি স্যার এখন পরিত্যক্ত একটা বাড়িতে থাকে, যেখানে সবাই যায় না। আর যাবেই বা কিভাবে, এটা তো জঙ্গলের মাঝে অবস্থিত। আমি সেখানে গিয়ে দেখি কোনো সিকিউরিটি নেই, শুধু স্যার একাই বসে কি যেন ভাবছে। স্যার আমাকে দেখে চমকে ওঠে। আরে রাসেল যে। স্যার, আপনার সাথে একটু হিসাব করতে আসলাম। সেই দিন যা শিখাদের দিয়ে আমার বিরুদ্ধে করিয়েছিলেন। দেখো, তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, শিখা আর নীলার বাবার সাথে শত্রুতা ছিল, তাই ওদের ডাল হিসেবে ব্যবহার করেছি। সরি বাবা। সরি বললে কি সব ঠিক হয়ে যায় নাকি? কথাগুলো বলছে আর রাসেল স্যারকে চেয়ারের সাথে বেঁধে ফেলেছে। হে কি, আমাকে বাঁধছো কেন? আর পেট্রোল কেন দিচ্ছ? আমাকে মাফ করে দাও।
আর মাফ করার কে? যান আল্লাহর কাছে মাফ চান। সেখানে তো যাওয়ার জন্য ভিসা এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, কিন্তু আমি ব্যবস্থা করে দিলাম। হ্যাপি জার্নি, বাই বাই। বলেই রাসেল আগুন লাগিয়ে চলে আসে। স্যার চিৎকার করেই যাচ্ছে, কিন্তু মুখে টেপ থাকার কারণে কেউ শব্দ শুনতেও পারবে না। ভাই তুই একটা মাল মাইরি, কেউ বোঝার আগে সব শেষ করে দিলি। তোরাও না। এইভাবে অনেকবার তার মধ্য দিয়ে বিয়ের সকল কার্য শেষ হয়ে যায়। এখন শিখা বাসর ঘরেই ইয়া বড় একটা ঘোমটা দিয়ে রাসেলের জন্য বসে আছে, কিন্তু রাসেল আসার কোনো নাম গন্ধই নাই। আজকে আসুক, ওর একদিনকে আমার যতদিন লাগে। এত বছর পরে কাছে পাবো, আর নবাবের সেই দিকে কোনো খেয়ালই নেই। রাগে ফুলতেছে তখনই রাসেল চুপটি করে রুমে ঢোকেই রাসেল অবাক হয়ে যায়, মানে শকড খায়, কারণ শিখা ঘোমটা ফেলে কোমরে আঁচল গুছে রাগীভাবে তাকিয়ে আছে। এই বের হ, আমার রুমে তোর কোনো জায়গা নেই, যা বের হ। বলছে আর রাসেলকে ধাক্কা দিচ্ছে বাইরে যেতে। হেই রে পাগলি, খেপেছে। এখন কি করি? আমার লক্ষ্মী বউ, এমন করিও না। এত সময় বাইরে কি করলি? আর বলিও না, বন্ধু বান্ধবরা আসতেই দিচ্ছিল না। জানা তাদের কাছে, তোর আমার কাছে আসতে হবে না, যা বের হ আমার রুম থেকে। এই লক্ষ্মীটি, রাগ করেছো বুঝি? এই দেখো আমি কানে ধরেছি, আর এমন হবে না। তুমি আমার মনের অবস্থা একটু বোঝো না, যদি বুঝতে তাহলে আর এইভাবে দূরে থাকতে পারতে না। এভাবে বলিও না গো, তুমি তো আমার সব। হ্যাঁ, তুমি ছাড়া কে আছে আমার? বলেই রাসেল শিকার ঠোঁট নিজের দখল করে নেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। শিখা হাঁপাচ্ছে। আর একটু হলেই দম বন্ধ হয়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যেতাম, মেরে ফেলতে চাও নাকি? শিখাকে আর কিছুই বলতে দেয় না রাসেল, কারণ রাসেল শিখার মুখ বন্ধ করেছে তার ঠোঁট দিয়ে। শিখাও রেসপন্স করেছে। এইভাবে আবারও মিলিত হয় দুটি দেহ। তারা দুজন হারিয়ে যায় ভালোবাসার অতল সমুদ্রের গভীরে।